তৃতীয় টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা 11 নম্বর লেকচার থেকে শুরু করব। তো প্রথমে দেখেন শিফট অপারেটর। শিফট অপারেটরকে দ্বারা প্রকাশ করা হয়। একটা অপারেটরকে শিফট অপারেটর বলা হবে যখন, এবং এটাকে ডিফাইন করা হয় যখন অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এক্স। অর্থাৎ একটা মানকে যদি এখানে দেওয়া হয় তাহলে সেটার পরবর্তী মানে দিয়ে দেবে। যেমন আমরা যদি 1 থেকে সংখ্যা গণনা শুরু করি তাহলে অফ 1 ইজ ইকুয়াল টু 2 হবে, অফ 100 ইজ ইকুয়াল টু 101 হবে, অফ 1000 সমান 1001 হবে, এরকম একটা জিনিস। আর ইনভার্স শিফট অপারেটর হচ্ছে আমি যে মানটা ইনভার্স শিফট অপারেটরের মধ্যে দেবো তারপরে আগেরটা দেবে। যেমন অফ 100 দিলে 99 দেবে, অফ 50 দিলে 49 দেবে, এরকম। এখন বলছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, যাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। এই ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে ডিফাইন করা হয় ডেল অফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আর এইচ হচ্ছে এখানে দি ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্টটা মানে কি? যেমন 1 হতে পারে, যেমন 1 2 3 করলে কি ইনক্রিমেন্টটা কত করে হয় আমাদের? 1 করে হয়। 1 1 1.5, 2 2.5, এভাবে করলে ইনক্রিমেন্ট কত হয়? 0.5 করে। তো এইচ হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে ডেল এফ অফ এক্স কি করে? এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স কে বিয়োগ করে। এখন এইটাকে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বলা হয়। আরেকটা জিনিস দেখেন, এখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে উল্টা ডেল মানে রিভার্স ডেল দ্বারা প্রকাশ করা হয়, এবং সেটাকে ডিফাইন করা হচ্ছে কিভাবে দেখেন, এই যে এইভাবে। এখানেও সেই এইচ ইনক্রিমেন্ট। এখন একটা জিনিস মনে রাখবেন যে এফ অফ এক্স প্লাস এইচ পরের মান, আর যেমন এক্স এক্স হচ্ছে একটা মান, এফ এক্স প্লাস এইচ তার পরের মান, আর এক্স মাইনাস এইচ আগের মান। যেমন এখানে এক্স যদি একটা মান হয়, এক্স প্লাস এইচ হবে পরের মান, এবং এক্স মাইনাস এইচ হবে আগের মান, তাই না? তাহলে এক্স মাইনাস এইচ এক্স এক্স প্লাস এইচ, আমরা উপর থেকে নিচে এইভাবে এটাকে কাউন্ট করব, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করবেন, যখনই ডিফারেন্স আসবে তখনই মনে রাখবেন বড়টা থেকে ছোটটা, মানে অপেক্ষাকৃত নিচেরটা থেকে অপেক্ষাকৃত উপরেরটা বিয়োগ দেবো, ঠিক আছে? তার মানে যে আগে থাকবে তাকে বিয়োগ করব, যে পরে থাকবে তার সাথে। যেমন এখানে দেখেন এই যে এই বক্সটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে নিচের দিকে থাকবে তার থেকে যে উপরের দিকে থাকবে তাকে বিয়োগ দেবো। তাহলে মনে থাকবে এটা। তাহলে ডিফারেন্সের কথা যখনই আসবে তখনই যে নিচের দিকে থাকবে তার থেকে বিয়োগ দেব, তার উপরে যে থাকবে তাকে। আর ফরওয়ার্ড ডিফারেন্স, এখন আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স এবং ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল যখন কনস্ট্রাক্ট করবো তখন এই জিনিসটা খুব ভালো করে দেখবো যে ফরওয়ার্ড ডিফারেন্স যখন নির্ণয় করতে বলছে তখন আমরা উপর থেকে নিচের দিকে নামছি। ফরওয়ার্ড মানে কি? উপর, আর ব্যাকওয়ার্ড মানে কি? নিচের দিক। তাহলে ডিফারেন্সের সময় আমরা নিচেরটা থেকে তার উপরেরটাকে বিয়োগ করব, কিন্তু যখন ফরওয়ার্ড ডিফারেন্স তৈরি করব তখন এই নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করব, কিন্তু আমরা উপরের দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবো। আর যখন ব্যাকওয়ার্ড ডিফারেন্স তৈরি করব তখন নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো। এখন এটা যখন টেবিলটা করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু ডিফারেন্সের সংজ্ঞাটা দেখে রাখেন, যে যদি এফ অফ এক্স থাকে অর্থাৎ যে মানটা থাকবে তার পরের মানটা থেকে ওই মানটা বিয়োগ করতে হবে। যেমন দেখেন এখানে এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এই এইটা থেকে এইটাকে বিয়োগ করছে। আবার ব্যাকওয়ার্ড ডিফারেন্সে কি করছে এফ অফ এক্স এর ক্ষেত্রে? এই যে এইটা, তাহলে এইটা থেকে আগেরটা বিয়োগ করছে, এইটা থেকে আগেরটা। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সের কথা হলে কি রকম বিয়োগ হচ্ছে, যে যেইটা দেওয়া থাকছে সেটা বিয়োগ হয়ে যাচ্ছে তার নিচেরটা থেকে, এই যে তার নিচেরটা থেকে সেটা বিয়োগ হচ্ছে। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স থাকলে কি হচ্ছে, যে যেইটা দেওয়া থাকছে সেইটা থেকেই বিয়োগ হচ্ছে তার উপরেরটা। এটা মনে রাখবেন। এখন যে ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটা তাই না? অপারেটরের হিসাব সংজ্ঞা জানলেন। এখন এই অপারেটর ব্যবহার করে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে ডিফাইন করব। ফরওয়ার্ড ডিফারেন্স কাকে বলে? ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে let y is equal to f of x not a function which takes the value y not y1 yn, অর্থাৎ x not x1 এভাবে xn এর জন্য y not y1 yn পর্যন্ত ডাটা নেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এবং দেখেন ইনক্রিমেন্টটা হয় কি? ইনক্রিমেন্ট হয় এইচ, অর্থাৎ
দুইটা এইরকম পর পর কয়েকটা বিন্দু থাকলে প্রত্যেকের মাঝের দূরত্ব এইচ, এবং এইচটা সমান, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই যে ফার্স্ট, এটাকে ফার্স্ট ফরওয়ার্ড, যেমন এইটাকে ডিফাইন করা হয়েছে, এইগুলোকে বলা হচ্ছে আর কোয়াড ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সেস, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স, তাহলে এই যে এই ডেল এর উপরে এক আছে, ঠিক আছে, এক আছে, কিন্তু এক দেওয়ার প্রয়োজন বোধ করি না আমরা, তাই এখানে এক আমরা দেইনি। এই ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স কিভাবে নির্ণয় করা হচ্ছে, কি বলছিলাম, যেটা দেওয়া থাকবে, যখন ওয়াই নট দেওয়া আছে, তাহলে ওয়াই নট এর পরেরটা ওয়াই ওয়ান থেকে ওয়াই নট বিয়োগ করেছে। এখন ডেল ওয়াই ওয়ান কি করেছে, ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করেছে। এইভাবে ওয়াই এন মাইনাস ওয়ান কি করেছে, ওয়াই এন থেকে ওয়াই এন মাইনাস ওয়ান কে বিয়োগ করে দিয়েছে। এইভাবে আপনারা সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স কে ডিফাইন করতে পারবেন। যেমন দেখেন এখানে মাথার পরে কি আছে বলেন তো, স্কোয়ার আছে, স্কোয়ার মানে এখানে স্কোয়ার না, ডেল টু, ঠিক আছে, তারপরে ডেল থ্রি, এরকম করে পড়তে হবে আমাদের। তাহলে ডেল ওয়াই নট ডেল, যেহেতু ডেল টু ওয়াই নট আছে, তাহলে আমরা এটা ডিফাইন করব কি থেকে, এই ওয়াই নট থেকে না, কিন্তু আর এটা থেকে ডিফাইন হবে না, এবার ডিফাইন করবো আমরা এই যে ডেল দিয়ে ডিফাইন করবো এইগুলোকে। তাহলে ডেল টু ওয়াই নট মানে আপনার এখন একটু পড়ার সুবিধার্থে স্কোয়ার হিসাবে ওইগুলোকে আহ বলতে পারেন, কিন্তু স্কোয়ার বলাটা ঠিক না, তো আমরা সুবিধার্থে স্কোয়ার হিসেবে বলছি এখন। ডেল স্কোয়ার ওয়াই নট মানে কি, ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই নট। ডেল স্কোয়ার ওয়াই ওয়ান মানে কি, ফরওয়ার্ড ডিফারেন্সের সংখ্যা কি, পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে, তাহলে ডেল ওয়াই টু থেকে মাইনাস ডেল ওয়াই নট। দেখেন এখন ডেল ওয়াই ওয়ান এর মানটা এখানে বসাই আছে, তারপরে বিয়োগ করেছে, এই যে বিয়োগ করেছে কোনটি, ডেল ওয়াই নট এর মান, ডেল ওয়াই নট এর মান, তারপরে যেটা পেয়েছে এই যে এই জিনিসটা হচ্ছে আমরা এইটার মান পেলাম, ঠিক আছে। সিমিলারলি উই ক্যান ডিফাইন হায়ার অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স। এখন ব্যাকওয়ার্ড ডিফারেন্স কাকে বলে, সে একই জিনিস, যে এরকম কয়েকটা এক্স মানের জন্য ওয়াই এর কয়েকটা মান দেওয়া আছে, তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্স হবে ডেল ওয়াই ওয়ান। এখন সবথেকে ইন্টারেস্টিং জিনিস খেয়াল রাখছেন, ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমরা নট থেকে শুরু করব, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে ওয়ান থেকে শুরু করব, তাই না। আসলে কিন্তু এটা ওয়ান থেকে শুরু করা বোঝায় না, আসলে আমি কিন্তু বলছিলাম যে যখন ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স তৈরি করব পরবর্তীতে, তখন আমরা এই জিনিসটা খেয়াল করব, ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসি, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সে আমরা নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে যাই। এই ফরওয়ার্ড ডিফারেন্সে সবসময় আমরা এই ওয়াই নট থেকে শুরু করবো, সব সময়, যে ডেল টু দি পাওয়ার এন ওয়াই নট, যখন ডেল টু দি পাওয়ার এন নির্ণয় করবো তখনই ওয়াই এন থেকে শুরু করবো, ওয়াই নট থেকে শুরু করবো। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সে সবসময় এই যে নিচের থেকে শুরু, ডেল ওয়াই এন, তারপর ডেল ওয়াই টু, তারপর ডেল ওয়াই ওয়ান, এইভাবে শুরু করবো। দেখেন ডেল ওয়াই এন এর মান কি জানি আমরা, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের সংখ্যা থেকে ওয়াই এন এর থেকে ওয়াই এন এর আগেরটাকে বিয়োগ করতে হবে। এখানে পার্থক্য কি, ফরওয়ার্ড করে কি, এই যদি ওয়াই এন এর আমরা ফরওয়ার্ড ডিফারেন্স নিই, তখন আমরা করি কি, ওয়াই এন প্লাস ওয়ান থেকে ওয়াই এনটাকে বিয়োগ করে দিই। আর এরই যদি আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স নিই, তখন আমরা করি কি, ওয়াই এন এর থেকে আমরা ওয়াই এন মাইনাস ওয়ান কে বিয়োগ করি। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সটা করি কি, পরের মানটা থেকে যে মানটা ডেলের সাথে দেওয়া থাকে সেই মানটা বিয়োগ করি। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সে কি করি, ডেলের সাথে যে মানটা দেওয়া থাকে সেই মানটা থেকে তার আগের মানটা বিয়োগ করি। এটা কিন্তু মনে রাখবেন। অনুরূপ ভাবে দেখেন হায়ার অর্ডার ডিফাইন করেছে, দেখেন এখানে কিন্তু ওয়াই টু থেকে শুরু করেছে, আসলে ওয়াই টু থেকে না, এক এক করে কমবে আস্তে আস্তে। এখানে দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন, এটা ওয়াই নট থেকে ওয়াই এন পর্যন্ত আসেনি, কিন্তু এটা এক কিন্তু কমে গিয়েছে ওয়াই এন মাইনাস ওয়ান যখন, কারণ এটা ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স নিয়েছে। এখন যখন সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্স নেবে তখন দেখবেন ওয়াই নট থেকে ওয়াই এন মাইনাস টু পর্যন্ত গিয়েছে। সরি, এখানে একটু ভুল আছে, এটা ঠিক করে নেবেন, এইটা এখানে ওয়াই হবে ওয়াই এন মাইনাস টু। এভাবে যখন এন তম ডিফারেন্স পর্যন্ত যাবে তখন ওয়াই নট পর্যন্ত থাকবে, অর্থাৎ ডেল আর ওয়াই এন যখন ডেল ওয়াই আর যখন নির্ণয় করবো, ডেল টু দি পাওয়ার আর নির্ণয় করবো, তখন এইভাবে ডেল ওয়াই নট ওয়াই ওয়ান এইভাবে আস্তে আস্তে ডেল এইভাবে আসবে ওয়াই এন মাইনাস আর পর্যন্ত আসবে, ঠিক আছে। তো অনুরূপ ভাবে ব্যাকওয়ার্ড ডিফারেন্স যখন নেবেন তখন দেখবেন আস্তে আস্তে উপরে একটা বাদ হয়ে যাবে, ডেল ওয়াই এন থেকে শুরু হয়ে ডেল ওয়ান পর্যন্ত যাবে, ওয়াই নট বাদ হয়ে গেছে। এইভাবে দেখবেন যে ডেল যখন সেকেন্ড ডিফারেন্স নিয়ে আসবে তখন ডেল ওয়াই এন থেকে শুরু করে আস্তে আস্তে এবার ডেল টু পর্যন্ত নিয়ে আসে, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন
ব্যাকওয়ার্ড ডিফারেন্স নির্ণয় করব, আর তম ব্যাকওয়ার্ড ডিফারেন্স নির্ণয় করব, তখন আস্তে আস্তে লাস্ট ভ্যালু হবে কি ওয়াই আর, মানে ওয়াই এন থেকে আস্তে আস্তে ওয়াই আর পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে এই যে এই জিনিসগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু নির্ণয় করা আপনাদেরকে শিখতে হবে। আর এখানে এইরকম দেখে ভয় পাওয়ার দরকার নেই। যখন কোন টেবিল কনস্ট্রাক্ট করবেন তখন এই জিনিসটা আপনাদের নিকট সহজ হয়ে যাবে। এই পর্যন্ত আমরা 11টা লেকচার শেষ করলাম। এখন আমরা 12 নম্বর লেকচার শুরু করব। 12 নম্বর লেকচারে কি বলছে, কনস্ট্রাক্ট এ ফাইনাইট ফরওয়ার্ড এর ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল। একটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স তৈরি করতে হবে এই ফাংশনটার জন্য ইন দি ইন্টারভাল এত উইথ স্টেপ সাইজ 8। স্টেপ সাইজ মানে কি, এই যে 2 থেকে শুরু করব, এই যোগ করব, এই 2 থেকে শুরু করে এই যোগ করতে করতে 2.3 এসে শেষ করব। তো চলেন দেখেন, এখানে x নিয়েছি আর এখানে f অফ x নিয়েছি, তাহলে 2 থেকে শুরু করেছি, 2 থেকে শুরু করে 2 যোগ করতে করতে 2.3 এ এসেছি। আর এই যে f অফ x এর ফাংশনটা দেওয়া আছে, এখানে x এর মান বসিয়ে দিয়ে আমরা f অফ x এর মানটা এই পর্যন্ত নির্ণয় করেছি। নির্ণয় করলে দেখেন এখন ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করতে হবে। ফরওয়ার্ড ডিফারেন্সটা আমরা কি জানি, যে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবো, মনে থাকবে। আর প্রত্যেকটা ডিফারেন্সে একটা করে মান ফাঁকা হয়ে যাবে। তো কিভাবে দেখেন, যে যখন এখানে এই মানটা নির্ণয় করার ক্ষেত্রে খেয়াল করেন, তো এখানে এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে, এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে, এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে, আর এই দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আমরা উপর থেকে নিচের দিকে আসছি আর লাস্টের মানটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে 0 দেখা যাবে না, কিন্তু এটা ফাঁকা রাখতে হবে। তারপর আবার দেখেন, এইটা যখন নির্ণয় করেছে তখন উপর থেকে আবার নিচের দিকে আসবো, যেহেতু ফরওয়ার্ড, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে, এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে। তারপরে কি হবে, এইটা তো ফাঁকাই ছিল আর নতুন করে এইটা ফাঁকা হয়ে গেল। তারপর যখন এইটা নির্ণয় করব তখন কি করব, এইটা থেকে বিয়োগ করে এইটা বিয়োগ করে যেটা পাবো সেটা এখানে লিখবো। আর এই যে নিচের এইটা আর এইটা তো ফাঁকাই আছে, আর নতুন করে এখন এইটা ফাঁকা হয়ে যাবে। তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সে আমরা উপর থেকে বিয়োগ করতে করতে আসবো, এবং লাস্টের দিকের মান প্রত্যেকবার বিয়োগ করার ক্ষেত্রে, মানে প্রত্যেক ডেল 1 ডেল 2 ডেল 3 এভাবে যখন নির্ণয় করবো তখন নিচের দিকে এক ঘর করে ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, আর বিয়োগ করার সিস্টেমটা তো জানেনই, ফরওয়ার্ড ডিফারেন্সে নিচেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। ওকে, এখন এটা আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি হয়ে গেল, এটাই কিন্তু অ্যান্সার। এরপর ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করেছে, দেখেন এক্স এর মানটা এইভাবে লিখে নিয়েছে আগের মতো করে, এফ অফ এক্স এর মানটাও আগের মতো লিখে নিয়েছে। এখন ব্যাকওয়ার্ড ডিফারেন্সে কি বলছিলাম আমি, নিচের থেকে উপরের দিকে যাব আর উপরের দিকে এক ঘর করে ফাঁকা হতে থাকছে। তাহলে দেখেন এইটা থেকে বিয়োগ করেছে এইটা করে এখানে লিখেছে, আবার এইটা থেকে বিয়োগ করেছে এইটা করে এখানে লিখেছে, কারণ ব্যাকওয়ার্ডে কি আমরা নিচের থেকে উপরে যাই। তারপরে এইটা থেকে বিয়োগ করেছে এইটা করে এখানে লিখেছে, আর এটা ফাঁকা। এখন আবার যখন এই মানটা নির্ণয় করব, আগে নির্ণয় করলাম এইটা আর এখন নির্ণয় করব এইটা ডেল স্কয়ার, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে, আবার এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে, আর আগের এটা তো ফাঁকাই ছিল আর নতুন করে এটা ফাঁকা হয়ে গেল, কারণ প্রত্যেকবার একটা করে ঘর ফাঁকা হবে। তারপরে দেখেন এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে, আর এই ঘরটা ফাঁকাই ছিল, এই ঘরও ফাঁকা ছিল আর নতুন করে ফাঁকা হয়ে গেল এই ঘরটা। তাহলে বুঝতে পেরেছেন, যদি না বোঝেন বারবার দেখেন কিন্তু, কারণ আপনাদের এরপর যত অঙ্ক করাবো, ইন্টারপোলেশন করাবো এর পরবর্তীতে, সব সময় কিন্তু এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের 12 নম্বর লেকচার শেষ হয়ে গেল। এখন আমরা শুরু করব 13 নম্বর লেকচার। তো এখন দেখেন আমরা এখানে দুইটা অঙ্ক করব, যে একটা হচ্ছে এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন দি ফলোইং ভেরিয়েশন। দেখেন এখানে ঠিক করে নেন, এটি ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে, তিনটে দাগ, এইটা চিহ্ন মানে কি, এই চিহ্নটার অর্থ হচ্ছে এই জিনিস, এই অপারেটর ফরওয়ার্ড অপারেটর এবং E-1 শিফট -1 অপারেটর, এরা ইকুইভ্যালেন্ট কিন্তু সমান না। যেমন আপনাদের মধ্যে যে কোনো দুইটা আলাদা আলাদা ব্যক্তিকে যদি আমি বলি এরা দুইজন সমান, আসলে কি সমান? দুইটা ব্যক্তি তো দুই রকম, এরা কখনোই সমান না। কিন্তু আমরা বলতে পারি এরা দুইজন একই রকম স্টুডেন্ট, বা এদের
ওজন একই রকম বা এদের উচ্চতা একই রকম, তো এই জিনিসগুলো ইকুইভ্যালেন্ট বলে, এটাকে এই অপারেটর দিয়ে প্রকাশ করা হয়। তো চলেন আমরা দেখি উই হ্যাভ এই ফরওয়ার্ড ডিফারেন্স কে কিভাবে প্রকাশ করা যায়, ডেল ওয়াই এন। এখন ডেল ওয়াই এন কে কিভাবে দিতে হয়, ডেল ওয়াই এন ইজ ইকুয়াল টু ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ওয়াই এন। এখন ই টু দি পাওয়ার সরি ই অফ ওয়াই এন করলে আমরা এইটা পেয়ে যাই না, ই অফ ওয়াই এন এর মান এইটা পাই না, তাহলে এই এইটার সমান আমরা ই অফ ওয়াই এন লিখতে পারি, ই অফ ওয়াই এন মাইনাস ওয়াই এন, তাহলে ওয়াই এন কমন নেন, তাহলে থাকে কত ই মাইনাস ওয়ান অফ ওয়াই এন। তাহলে দাস এত ইকুইভ্যালেন্ট এত ফর এনি এত, ঠিক আছে। তাহলে এইটা ইস্টাবলিশ করা হয়ে গেল, এটাই অ্যান্সার। এরপরে দেখেন আমরা এই রিলেশনটা ইস্টাবলিশ করব। তো এখন দেখেন উল্টা ডেল মানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অফ ওয়াই এন সমান কি জানি, ওয়াই এন মাইনাস ওয়ান। এখন দেখেন ই ইনভার্স ওয়াই অফ এন মানে কি, এক কমিয়ে দেবে, এইটা সমান হয় ওয়াই এন মাইনাস ওয়ান হয়ে যায়। তাহলে এইটা সমান আমরা ই ইনভার্স অফ ওয়াই অফ এন লিখতে পারি, আর ওয়াই এন তো এই যে ওয়াই এন এখানে থেকে গেল। এখন ওয়াই এন কে কমন নেন, কমন নিলে কত হয় ওয়ান মাইনাস ই ইনভার্স অফ ওয়াই এন, তাহলে এই রিলেশনটাও ইস্টাবলিশ হয়ে গেল। এরপরে দেখেন পরের প্রশ্নে বলছে কি, দুইটা প্রশ্ন বলছে, একটা শো দ্যাট মানে আর তম ফরওয়ার্ড ডিফারেন্স, তাই না, এটা আর তম ওয়াই কে এর আর তম ফরওয়ার্ড ডিফারেন্স ইকুয়াল টু ওয়াই কে প্লাস আর এর আর তম ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এটা প্রমাণ করতে হবে আমাদের ফার্স্টে। তো চলেন এখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান যদি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে যাই, আমরা কিন্তু মানে অনেক জটিলতার সম্মুখীন হবো। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এই ডান পক্ষ থেকে প্রমাণ করতে করতে বাম পক্ষ থেকে প্রমাণ করবো। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান কি, এটা লিখে ফেলেন। তাহলে এইটা সমান কি পাবো আমরা, এখন দেখেন এখানে একটা রিলেশন কিন্তু ইতিমধ্যে প্রয়োগ করেছি, এই ব্যাকওয়ার্ড ডিফারেন্সকে আমরা এইভাবে লিখতে পারি না। তাহলে এর মাথার পরে যদি আমি আর দিই, তাহলে এর মাথার পরে আর হবে, এর মাথার পরে আর হওয়ার অর্থ কি, এই ওয়ান এর মাথার পরে আর হবে, ওয়ান টু দি পাওয়ার আর সমান কি ওয়ান, আর ই ইনভার্স এটা হয়ে যাবে আর, ঠিক আছে। তো সেটা এখানে প্রয়োগ করেছি আমরা, এইটা সমান ডেল এর যে মান ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মান ওয়ান মাইনাস ই ইনভার্স দিছি, তারপরে মাথার পরে আর দিছি, ওয়ান মাইনাস ই ইনভার্স মানে কি ওয়ান বাই ই। তাহলে এইটাকে এবার সরলীকরণ করা হয়েছে, করার পরে দেখেন ই কে নিচের ইটাকে কমন নেওয়া হয়েছে, আর এটা এখানে রেখে দিয়েছে, আর নিচের ইটাকে কমন নিলে ই ইনভার্স টু দি পাওয়ার আর হলে ই টু দি পাওয়ার মাইনাস আর হয়। এখন দেখেন ই ইনভার্স মাইনাস আর কত হবে, দেখেন ই ইনভার্স ওয়ান অফ ওয়াই এন করলে কত হয় ওয়াই এন মাইনাস ওয়ান, তাই না। তাহলে ই ইনভার্স আর হলে কত হবে ওয়াই এন মাইনাস আর হয়ে যাবে। তো সেটা এখন দেখেন এই ই ইনভার্স অফ ওয়াই কে প্লাস আর, তাহলে এইটা যদি এই অপারেটরটা এরপরে যখন অপারেট করবে তখন এর মান হয়ে যাবে এই ওয়াই কে প্লাস আর থেকে আর বিয়োগ হয়ে গেলে ওয়াই কে থাকবে। আর দেখেন এই ই মাইনাস ওয়ান এইটার মান কত, এই যে ই মাইনাস ওয়ান সমান ফরওয়ার্ড ডিফারেন্স সমান মানে ইকুইভ্যালেন্ট, তো সেটা আমরা এখানে বসাই দিয়েছি, এইটার মান ডেল বসাই দিয়েছি, আর মাথার পরে এই যে যে আর সেই আরটা এখানে বসাই দিলাম। তাহলে এবার দেখেন লেফট হ্যান্ড সাইড মিলে গেছে, এটা শর্ট। এরপরে দেখেন কি দেখাতে বলছে আমাদের, এন তম ওয়াই এক্স এর এন তম ফরওয়ার্ড ডিফারেন্স সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে। আর এখানে কি এক্স এন আর আর পজিটিভ ইন্টিজার আছে, চলেন আমরা দেখে আসি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব, রাইট হ্যান্ড সাইডে গেলে একটু জটিল হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে আছে এইটা, তাহলে ডেল এর মান কত জানি, ডেল এর মান ই মাইনাস ওয়ান, আর মাথার পরে এন তো থাকলো এখানে, থাকার পরে দেখেন এইটাকে বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী এক্সপ্যান্ড করেছে, যেমন এ প্লাস বি টু দি পাওয়ার এন, বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী কত জানি আমরা, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান প্লাস এভাবে ডট 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 করতে করতে প্লাস বি টু দি পাওয়ার এন হবে, তাই না। তাহলে এখানে এ
ই এর মান হচ্ছে ই, আর বি এর মান হচ্ছে -1। কারণ কি ই প্লাস -1 সমানই তো ই-1 পাওয়া যায়। তাহলে এখন ওইটাকে বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী এইভাবে এক্সপ্যান্ড করে দিয়েছে, ঠিক আছে। এক্সপ্যান্ড করে দিয়ে ওয়াই এক্স কে এই যে ভিতরে নিয়ে এসেছে, আনলে কি যেহেতু ই একটা অপারেটর, তাহলে ওয়াই অফ এক্স এর পরে অপারেট করবে এইভাবে। তাহলে এইভাবে লিখে দেবেন, লিখে এইটা শুধু ওয়ান এর সাথে গুণ হবে, তাহলে ই টু দি পাওয়ার এন। তাহলে ই এর মাথার পর তো ওয়ান আছে, কিন্তু এই ওয়ানটা লেখা হয় না। ই অফ ওয়াই এন কি করে বলেন তো, ওয়াই এন প্লাস ওয়ান দেয় না, তাহলে ই টু দি পাওয়ার আর ইন্টু ওয়াই এন সমান কি হবে, ওয়াই এন প্লাস আর হবে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এন ওয়াই এক্স সমান কি হবে, এক্স প্লাস এন হয়ে যাবে, তাই তো। এইটার মান হয়ে যাবে এত। তাহলে এইভাবে এইটার মানও আমরা এত পাবো, এইটার মান এত পাবো, এইভাবে ডট ডট এত। তাহলে এইটাই দেখেন, এইটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, তাহলে এইটাও শর্ট হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে এটা প্রমাণ করতে পারলাম। তাহলে এই পর্যন্তই আমাদের 13টা লেকচার শেষ হলো। এখন আমরা 14 নম্বর লেকচার শুরু করব। তো 14 নম্বর লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারপোলেশন। তো প্রথমে আমাদের ইন্টারপোলেশনের সংজ্ঞাটা জানতে হবে। এখানে ইন্টারপোলেশনের সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়া আছে। আসলে ইন্টারপোলেশন বলতে বোঝায় আমার গিভেন কিছু মান দেওয়া আছে, ঠিক আছে। যেমন এই বিন্দুতে একটা মান দেওয়া আছে, এই 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 বিন্দুতে এই মানগুলো দেওয়া আছে, আমাদের এই নিচের যেতে এই মানগুলো দেওয়া আছে। এখন কোনো এক সময় আমি এই বিন্দুতে একটা মান নির্ণয় করতে চাচ্ছি, তখন আমাকে ইন্টারপোলেশনের সাহায্য নিতে হবে। ইন্টারপোলেশন মানে এই যে শুরুর মান আর এইটা শেষের মান দেওয়া থাকবে, এবং এর মাঝখানে বেশ কিছু মান দেওয়া থাকবে। এর মধ্যে যে বিন্দুতে কোনো বিন্দুতে মান দেওয়া থাকবে না, সেই বিন্দুতে মান নির্ণয়ের পদ্ধতিকেই ইন্টারপোলেশন বলা হয়। কিন্তু এর বাইরে আমরা কিছু নির্ণয় করতে পারবো না। আর একটা জিনিস খেয়াল করেন, যে এন সংখ্যক যদি ডাটা দেওয়া থাকে, তাহলে n-1 ডিগ্রি পলিনোমিয়াল তৈরি করতে পারি। তাহলে n+1 সংখ্যক ডাটা দেওয়া থাকলে n-1+1 অর্থাৎ n ডিগ্রির একটা পলিনোমিয়াল তৈরি করতে পারবো। তাহলে n সংখ্যক ডাটা থাকলে n তম ডিফারেন্স 0 হবে। অর্থাৎ দেখেন এখানে n প্লাস, এইটাকে এইভাবে লেখা যায় ইকুইভ্যালেন্ট, দুইটা কথাই। n+1 সংখ্যক যদি ডাটা থাকে, n ডিগ্রির পলিনোমিয়াল গঠন করা যায় যার n তম ডিফারেন্স 0 হয়। এখন এই ডিফারেন্সটা অনেকটা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের ইকুইভ্যালেন্ট, বাট নট ইকুয়াল, ইকুইভ্যালেন্স, ঠিক আছে। এরপরে দেখেন একটা স্টেটমেন্ট, দেখেন দি nth ডিফারেন্স অফ n ডিগ্রি পলিনোমিয়াল ইজ কনস্ট্যান্ট। তাহলে x টু দি পাওয়ার n কে যদি আমরা n বার ডেরিভেটিভ করি, তখন আমরা কি পাই বলেন তো, কনস্ট্যান্ট একটা মান পাই না, সে কনস্ট্যান্টটা কত, n হয়। তাহলে n অর্ডারের n তম ডিফারেন্স অফ n ডিগ্রি, একটা পলিনোমিয়াল আছে n ডিগ্রির পলিনোমিয়াল, তাকে যদি n তার n তম ডিফারেন্স নেই, সেটা একটা কনস্ট্যান্ট হয়। এইটা কিন্তু মনে রাখবেন, এইটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। এখন চলেন আমরা ইন্টারপোলেশন তো জানলাম। তো ইন্টারপোলেশন নির্ণয় করার জন্য বেশ কিছু সূত্র আছে, এর মধ্যে আমরা যে কটা করাবো সেগুলো হচ্ছে নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন, নিউটন ব্যাকওয়ার্ডস ডিফারেন্স ইন্টারপোলেশন, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। তার মধ্যে এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, যে আমার যে মানগুলো দেওয়া আছে, ধরেন এই 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 এটা ইকুই ডিস্টেন্স হয়, মানে একটা এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিফারেন্স, এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিফারেন্স, এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিফারেন্স, এগুলো যদি সমান হয়, তাহলে আমরা নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করব। আর যদি অসমান হয়, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর যে ডিফারেন্স আর এই বিন্দু থেকে এই বিন্দুর ডিফারেন্স এক না, এরকম হলে আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ব্যবহার করব। তো ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনের একটা সুবিধা কি, এইটা যদি এই মানগুলো সমান হয়, প্রত্যেকটা বিন্দুর মধ্যে ডিফারেন্স সমান হয়, তাহলেও ল্যাগ্রেঞ্জ ব্যবহার করা হয়। আবার যদি অসমান হয়, তাহলেও ল্যাগ্রেঞ্জ ব্যবহার করা যায়। কিন্তু নিউটন ফরওয়ার্ড শুধু যখন প্রত্যেকটা ডিফারেন্স সমান হবে তখন ব্যবহার করা যাবে। তো চলেন এটা দেখি, নিউটন সূত্রকে নিউটন বেগরিজ ফর্মুলাও বলা হয়। এখানে বলছে লেট y of x, f of x হচ্ছে এক্সাক্ট ফাংশন, ডিনোট এ ফাংশন হুইচ টেকস দি ভ্যালু, এই যে এত এত ভ্যালু গুলো নেয় ফর দি n+1। n+1 কেন, দেখেন
1 থেকে n পর্যন্ত, এই 1 থেকে n পর্যন্ত তো n সংখ্যক ডাটা আছে, তাহলে এর সাথে আবার শূন্য যোগ হয়েছে, তাহলে কতগুলো ডাটা হয়েছে n+1 সংখ্যক ডাটা। তাহলে শূন্য থেকে, যেমন 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকে কয়টা? 10টা। আর 1 থেকে 9 পর্যন্ত 9টা, এটা মনে রাখবেন। এই ভ্যালুগুলো পাচ্ছি কার জন্য? x0 থেকে xn এর জন্য। ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এখানে x। অলসো লেট phi of x denote a polynomial of nth degree। nth ডিগ্রির পলিনোমিয়াল কেন ধরলাম? কারণ আমাদের n+1 সংখ্যক ডাটা দেওয়া আছে, তাহলে n+1 সংখ্যক ডাটা থাকলে n ডিগ্রির পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করা যায়। ডিগ্রি where f of x and phi of x agree at the tabulated point এত এত এত। ঠিক আছে, এখন phi of x টাকে আমরা নির্ণয় করব, আর y f of x হচ্ছে এক্সাক্ট মান। এই জিনিসটাকে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যে ধরেন এটি x axis আর এটি y axis, এটা মনে করেন f of x, তাহলে এটা f of x। এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে মান হচ্ছে এই 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 এই। আর phi of x টাকে আমরা পলিনোমিয়াল, মানে যেটাকে ইন্টারপোলেটেড পলিনোমিয়াল বলা হয়। এখন f of x তো আমার অরিজিনাল ফাংশন, এটা তো আমার দেওয়া নেই, এখন এই কয়েকটা মান দেওয়া আছে, অর্থাৎ এই মানটা এই মানটা এই মানটা দেওয়া আছে। এখন আমি একটা ইন্টারপোলেশন করতে চাচ্ছি, এই যেমন ধরেন এই বিন্দুতে ইন্টারপোলেট করবো, এই বিন্দুতে কত মান হয় সেটা দেখতে চাচ্ছি, কিন্তু f of x তো আমার দেওয়া নেই, তাহলে আমি কিভাবে ইন্টারপোলেট করবো? এই জন্য আমি phi of x একটা ফাংশন ডিফাইন করব, যে ফাংশনটা এই বিন্দুটা দিয়ে যাবে, এই বিন্দুটা দিয়ে যাবে, এই বিন্দুটা দিয়ে যাবে, এই বিন্দুটা দিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু f of x এর সাথে পুরোপুরি মিলে যাবে না। তাহলে এই বিন্দুতে যদি আমি ইন্টারপোলেট করি মান, এই বিন্দুতে ইন্টারপোলেটেড মান হবে এইটা, কিন্তু এক্সাক্ট মান কিন্তু এইটা আমার এক্সাক্ট মান, কিন্তু আমি ইন্টারপোলেট করলে আমি ইন্টারপোলেশনের মাধ্যমে এই মানটা পাবো। তাহলে ইন্টারপোলেশন করলে কি আমরা এক্সাক্ট মান পাই? এক্সাক্ট মান পাই না, আমরা অ্যাপ্রক্সিমেট একটা মান পাই। ঠিক আছে, তো চলেন এটা দেখি। তাহলে এখন এই phi of x যেহেতু n ডিগ্রির পলিনোমিয়াল, তাহলে এই পলিনোমিয়ালটাকে রাইট করা যায় এই যে 1 নম্বর এইভাবে। এখন আপনারা বলতে পারেন এইভাবে আমরা পলিনোমিয়ালকে ডিনোট করলাম কেন? এখন দেখেন পলিনোমিয়ালের সংজ্ঞা আমরা কিভাবে লিখতে পারি। f of x যদি n ডিগ্রির পলিনোমিয়াল হয়, তাহলে f of x কে আমরা, বা এটা g of x দেখেন, g of x কে আমরা কিভাবে ডিনোট করতে পারি? a0 প্লাস a1x প্লাস a2 x স্কয়ার প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n, তাই না? এইভাবে পলিনোমিয়ালকে ডিফাইন করা যায়। তা আমরা এইভাবে ছাড়াও কিন্তু আরো অনেক ভাবে ডিফাইন করা যায়। তা আমাদের এখন এইভাবে ডিফাইন করলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, হিসাব নিকাশ করতে সুবিধা হবে, তাই আমরা এইভাবে ডিফাইন করবো। তো এই দেখেন, এই যে দেখেন একটা x, দুইটা x, এইভাবে কয়টা x আছে? এখানে n-1 সংখ্যক x আছে, আর এখানে দেখেন আরো একটা x বাড়লো আমার, একটা x, আরো একটা x, দুইটা x, এইভাবে আস্তে আস্তে n-1 সংখ্যক x আছে আমার। আর এইটা যদি আমি হিসাব করি x - x0, এখানে আরো একটা x বেড়ে গেল, তাহলে আমার x এর সংখ্যা হলো কত বলেন তো? n সংখ্যক x হলো। তাহলে n সংখ্যক x যদি আমরা পরস্পর গুণ করি, তাহলে x টু দি পাওয়ার n একটা টার্ম পাবো, তাহলে কি এটা n ডিগ্রির পলিনোমিয়াল হচ্ছে। আর দেখেন এই আগের টার্মটা হচ্ছে এইটা, দেখেন 3 ডিগ্রির পলিনোমিয়াল, এটা 2 ডিগ্রির একটা টার্ম, আর এটা 1 ডিগ্রির টার্ম। তাহলে দেখেন এটা, আর এটা দেখেন শুধু কনস্ট্যান্ট। তাহলে এইরকম একটা পলিনোমিয়াল আমরা গঠন করতে পেরেছি। তাহলে আমরা এখানে ওই রকম একটা পলিনোমিয়াল গঠন করলাম, where a0 a1 a2 an আর কোফিশিয়েন্ট। এখন এই কোফিশিয়েন্টের মান যদি আপনি নির্ণয় করে এই 1 নম্বরে বসাই দেন, তাহলে আপনার উত্তর বেড়াই যাবে। এটাই হচ্ছে আমাদের কাজ। কারণ আমরা তো পলিনোমিয়াল, ঠিক আছে, x তো পলিনোমিয়াল নির্ণয় করতে হলে x তো x থাকা লাগবে, x সেই থাকবে, আর x0 x1 এদের মান তো আমি জানি, কিন্তু এই a0 a1 এর মান আমরা জানি না। এখন দেখেন আরেকটা কথা বলছিল, f of x এবং phi of x এই বিন্দুগুলোতে একই মান দেয়, তাই না? যেটা আমরা এই যে ইলেকট্রিক চিত্রের মাধ্যমে দেখে আইছি। কিন্তু তাহলে f of x নট সমান কত হবে? y নট। f of x n সমান কত হবে? y n।
তাহলে অনুরূপ ভাবে ফাই অফ এক্স নট সমান হবে ওয়াই নট, ফাই অফ এক্স এন সমান হবে ওয়াই এন। এটা বোঝা গিয়েছে? তাহলে এখন আমরা চলেন এ নট থেকে এ এন পর্যন্ত মানগুলো নির্ণয় করি। এখন তার আগে আমরা একটা জিনিস হিসাব করবো, কনসিডার এক্স মাইনাস এক্স নট সমান এইচ। এখন আমি কিন্তু বলছিলাম কি এদের পরপর দূরত্ব গুলো কিন্তু সমান হবে। তাহলে এক্স মাইনাস এক্স নট যদি এইচ হয়, এক্স টু থেকে এক্স ওয়ান এর ডিফারেন্স এইচ হবে, এক্স থ্রি থেকে এক্স টু এর ডিফারেন্স এইচ হবে। তাহলে দেখেন এক্স নট এবং এক্স ওয়ান এর ডিফারেন্স এইচ, তাহলে এক্স নট থেকে এক্স টু এর ডিফারেন্স হবে কত? টু এইচ, অর্থাৎ এইটা থেকে এইটার ডিফারেন্স এইচ, এইটার থেকে এইটার ডিফারেন্স টু এইচ হবে, যেহেতু সমান দূরত্ব অবস্থিত, আবার এইটা আর এইটা সমান দূরত্ব অবস্থিত, তাহলে এইটা থেকে এইটার ডিফারেন্স হবে থ্রি এইচ, এইটা থেকে এইটার ডিফারেন্স হবে ফোর এইচ। তো এইরকম আমরা এগুলো নির্ণয় করেছি, অ্যান্ড সো অন, মানে এইভাবেই চলতে থাকবে, তাই তো, মানে ডট ডট ডট। এখন দেখেন আমরা সূত্র অনুযায়ী কি পাবো? ফাই অফ এক্স নট সমান ওয়াই নট পাবো। তাহলে এখন ফাই অফ এক্স নট এর মান এই যে এই পলিনোমিয়াল, অর্থাৎ এক নম্বরে বসাই দেন। বসাই দিলে কি হবে দেখেন, এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, এই টার্মটা সবগুলো ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু এই এ নট। আর আমরা কি জানি, যেহেতু এই যে ফাই অফ এই যে এইগুলোর সাথে মিলে যায়, অর্থাৎ ফাই অফ এক্স নট সমান ওয়াই নট, ফাই অফ এক্স এন সমান ওয়াই এন হয়, তাহলে আমরা কি করব, ফাই অফ এক্স নট সমান ওয়াই নট আমরা জানি। এখন ফাই অফ এক্স নট এর মান আমরা নির্ণয় করব এক নম্বর ইকুয়েশন থেকে। এক নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাবো? এ নট, ফাই অফ এক্স নট এর মান এ নট পাবো, এ নট ইজ ইকুয়াল টু ওয়াই নট। তাহলে এ নট এর মান কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি, এটা মনে রাখবেন। এখন ফাই অফ এক্স ওয়ান সমান কি জানি? ফাই অফ এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান। তাহলে ফাই অফ এক্স ওয়ান এর মান এক নম্বর থেকে এই এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান বসাই দেন, এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান বসাই দেন। বসাই দিলে দেখবেন যে সবগুলো টার্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু এই তিনটে টার্ম থাকছে। তাই দেখেন এখানে কিন্তু এই তিনটে আমি দিয়ে দিচ্ছি, সরি তিনটে, হ্যাঁ একটা টার্ম থাকছে, সরি এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু এই দুইটা টার্ম থাকছে। তাহলে এই দুইটা টার্মের মানে এখানে বসাই দিচ্ছি, এইটা সমান ওয়াই নট, মানে ইমপ্লাইজ করছি আমরা, ইমপ্লাইজ দ্যাট এত পাচ্ছি। আপনারা কিন্তু এরকম পাশাপাশি লিখবেন না, আমি কিন্তু এমনি নোট করেছি বলে এভাবে পাশাপাশি লিখেছি, আপনারা লাইন বাই লাইন লিখবেন, তাহলে আপনাদেরও বোঝার সুবিধা হবে। আর আপনারা অলসতা করবেন না, আমি যখন পড়াচ্ছি তখন আপনারা খাতায় সুন্দর করে লেখার চেষ্টা করবেন লাইন বাই লাইন, তাহলে আপনাদেরও বোঝা হয়ে যাবে। তাহলে এখানে এ নট এর মান, এখানে এ নট দিয়েছি, আর এক্স মাইনাস এক্স নট সমান তো এইচ বসাই দিয়েছি। এখন দেখেন আমরা যেটা করবো কি, এ ওয়ান এর মানটা নির্ণয় করবো। এ ওয়ান সমান, এ ওয়ান কে বাম পাশে রেখে বাকি সবগুলোকে ডাইন পাশে নিয়ে আসলাম। আর এ নট এর মান কত? এ নট এর মান এই যে ওয়াই নট এখানে বসাই দিলাম। এখন দেখেন তো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট সমান কত হয়? ডেল ওয়াই নট না? আর এই থেকে দেখেন নিচে ওয়ান আছে, তার মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়। আমরা সুবিধার্থে ওয়ান ফ্যাক্টোরিয়াল আকারে লিখেছি, কেন লিখেছি সেটা আমরা পরে বুঝতে পারবো। ওয়ান ফ্যাক্টোরিয়াল মানেই তো ওয়ান, এই ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখলাম কেন সেটা আমরা পরে বুঝতে পারবো কেন লিখেছি। এখন দেখেন ফাই অফ এক্স টু সমান ওয়াই টু হবে, ফাই অফ এক্স টু এর মান এক নম্বর, এই যে এক নম্বর থেকে আমরা বের করব। এখানে x ইজ ইকুয়াল টু x2 বসাই দিলে দেখেন আমরা এই টার্মটা পাবো, এইটা সমান y নট y2 সরি। তাহলে এখন দেখেন a নট এর মান y নট বসাই দেব, a1 এর মান এইটা বসাই দেব, আর এইটার মান হবে কত? 2h। এটা a2 থাকবে, এইটার মান আর এইটার মান এই যে এখানে বসাই দিয়েছি। বসাই দিয়ে দেখেন এরকম একটা রাশি পেয়েছি। তারপর a2 কে বাম পাশে রেখে ডান পাশে সবকিছুকে নিয়ে আসলাম। নিয়ে আসলে দেখেন এই যে যেটা পেয়েছি, আপনারা ডিফারেন্স অর্থাৎ ফার্স্ট লেকচার যেখানে করেছি দেখেন সেখানে সেকেন্ড ফরওয়ার্ড ডিফারেন্সের মান কিন্তু এইটা পাওয়া যায়। তাহলে এটা লিখে দিয়েছি আমরা। তাহলে এবার দেখেন 2 মানে কি? 2 আর 2 ফ্যাক্টোরিয়াল সমান। এবার দেখেন ফাই অফ x3 ইজ ইকুয়াল টু y3। তাহলে ফাই অফ x3, x ইজ ইকুয়াল টু x3 আমরা এক নম্বর ইকুয়েশনে বসাই দিয়ে এইটা পাই, এইটা ইজ ইকুয়াল টু y3। তাহলে এখানে a নট, a1, a2, এই যে a নট, এইটা a নট এর মান, এইটা a1 এর মান, এইটা a2 এর মান এখানে বসাই দেব। আর এই যে এই মানটা 3h,
এই দুইটা মান হচ্ছে 3h ইন্টু 2h, এই মানটা 3h ইন্টু 2h ইন্টু 1h। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে পেলাম এইটা। তাহলে এই a3 কে বাম পাশে রাখলাম আর বাকি সবকিছুকে ডান পাশে রেখে দিলাম। এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের থার্ড ফরওয়ার্ড ডিফারেন্সের মান হয় এই এই জিনিসটা। তাহলে এটাকে থার্ড ফরওয়ার্ড ডিফারেন্স হিসেবে লিখে দিতে 6 মানে কি, 6 মানে 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন আমরা a3 এর মান পাচ্ছি এইটা, তাহলে দেখেন a0 এর মান পেলাম y0, a2 এর মান পেলাম, a2 এর মান কত পেলাম a1 এর মান পেলাম ডেল y0 বাই 1 ফ্যাক্টোরিয়াল h, a2 এর মান পেলাম ডেল স্কয়ার y0 2 ফ্যাক্টোরিয়াল ইনটু h স্কয়ার, a3 এর মান পাচ্ছি ডেল কিউব y0 বাই 3 ফ্যাক্টোরিয়াল h কিউব, তাই না? সিমিলারলি খালি আমরা a4 এর মান এরকম পাবো এইভাবে an এর মান পাবো কত ডেল টু দি পাওয়ার n y0 বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু h টু দি পাওয়ার n। an এর মান এইভাবে আমরা সিমিলারলি পেয়ে যাই। এখন তো n পর্যন্ত তো আপনি বের করতে পারবেন না, তাহলে আপনাকে ডট 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 এইভাবে বের করতে হবে। আপনারা তিনটা দেখাবেন, দেখে বাকিগুলো লিখবেন, সিমিলারলি আমরা এইভাবে পাই। তাহলে এই ভ্যালুগুলো এখন আমরা সাবস্টিটিউটিং দি ভ্যালুজ অফ এত ইন 1 এক নম্বরে বসালে আপনারা ফাই অফ এক্স এর মান এই যে এইভাবে পেয়ে যাবেন। এই পর্যন্ত বের করলেও আপনার উত্তর হয়ে গেল। কিন্তু যদি মার্ক অপেক্ষাকৃত বেশি থাকে তাহলে আপনাকে আর একটু অঙ্ক করতে হবে, আর যদি মার্ক অপেক্ষাকৃত কম থাকে তাহলে এই পর্যন্ত করলেই এনাফ। তাহলে আমরা এখন আমরা এক্স এর জায়গায় আমরা অন্য একটা ফাংশনের হিসাব করব। এখন আমরা ধরে নেব x মাইনাস এক্স নট বাই এইচ ইজ ইকুয়াল টু ইউ ধরবো, ঠিক আছে? আর তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে এক্স নট প্লাস এইচ ইন্টু ইউ। এই জিনিসটাকে আমরা এখন আপাতত কাজে লাগাবো না, এই জিনিসটা আমরা এমনি করে রেখে দিয়েছি। আমরা কাজে লাগাবো এই যে এই অংশটুকু, এই জিনিসটাকে আমরা ইউ ধরেছি, তাই না? তাহলে x মাইনাস এক্স নট, তাহলে x মাইনাস এক্স ওয়ান আছে, x মাইনাস এক্স টু আছে, এইভাবে x মাইনাস এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত আছে। তাহলে এইটার মান যদি এইচ হয় তাহলে x মাইনাস এক্স ওয়ান এইটার সমান কি লিখতে পারি, এক্স ওয়ান এর মান কত, এক্স ওয়ান মানে কি এক্স নট প্লাস এইচ না, এক্স ওয়ান সমান এক্স নট প্লাস এইচ, এক্স টু সমান হয় এক্স নট প্লাস টু এইচ, এইভাবে এক্স এন সমান হয় এক্স নট প্লাস এন ইন্টু এইচ। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এক্স ওয়ান এর মান এখানে বসাই দিলাম, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস এক্স নট বাই এইচ মাইনাস ওয়ান, দেখেন ক্যালকুলেশন করলে এরকম একটা জিনিস আছে। তাহলে এইট এর মান কত ইউ না, তাহলে ইউ মাইনাস ওয়ান হয়। তাহলে এখান থেকে দেখেন এখানে এক্স টু এর মান এখানে বসাই দেন, বসাই দিলে ক্যালকুলেশন করলে এইটা হবে। আর এইটার মান তো ইউ, খালি হবে কত ইউ মাইনাস টু হবে। এভাবে সিমিলারলি আস্তে আস্তে আগাবেন, আগে এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত নেবেন। আপনার কিন্তু এক্স মাইনাস এক্স এন নেওয়ার দরকার নেই। কেন নেওয়ার দরকার নেই বলেন তো? কারণ দেখেন এক নম্বর ইকুয়েশনটা আমরা যখন ধরেছি তখন কি এক্স মাইনাস এক্স এন আছে, কোথাও নেই। লাস্ট যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমরা এক্স মাইনাস এক্স এন তো খুঁজে পাবো না, পাবো কি এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান এই পর্যন্ত। এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান সমান কত এক্স নট প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইট, এটাকে ক্যালকুলেশন করলে আপনি এইটা পাবেন। আর এইটার মান কত ইউ, তাহলে ইউ মাইনাস এন মাইনাস ওয়ান, তার মানে কি ইউ মাইনাস এন মাইনাস ওয়ান। তাহলে এখন মাইনাস দিয়ে ব্র্যাকেট উঠাই দিলে কত হবে ইউ মাইনাস এন প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে পেয়ে গিয়েছেন। তাহলে এই যে এই মানগুলো এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এইচ, এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এইচ, এই যে এই মানগুলো আমরা সাবস্টিটিউট করবো। এখানে এইচ মানে নিচে এইচ আছে, তাই না? এই এইচটা নিচে আছে। এইটার মান কত বলেন তো, এইটার মান এইচ, আবার এইটার মান এইচ, তাহলে এই এইচ ইন্টু এইচ সমান এইচ স্কয়ার হয়। দেখেন এখানে একটা এইচ দেন, এখানে একটা এইচ দেন, এখানে একটা এইচ দেন, তাহলে এই তিনটে এইচ গুণ করলে কত হবে এইচ কিউ হবে, বুঝতে পারছেন? তাহলে এইরকম দুই নম্বরে যদি এগুলো সাবস্টিটিউট করি তখন আমরা এই ফর্মে পেয়ে যাই ইজ ইকুয়াল টু জি অফ ইউ। কারণ কি এক নম্বরে বসালাম, তাই না? তাহলে এক নম্বরে ছিল কত ফাই অফ এক্স, তাহলে ফাই অফ এক্স এখানে দিলাম, ফাই অফ এক্স দেওয়ার পরে এখানে
এক্স মাইনাস এক্স নট গুলোকে ইউ দিয়ে ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু এইভাবে রিপ্লেস করেছি। দেখেন ইউ 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 ইন্টু ইউ মাইনাস ওয়ান এইভাবে রিপ্লেস করেছি। তাহলে এটা কি আর এক্স এর ফাংশন থাকলে, এই যে টোটাল জিনিসটা আগে এক্স এর ফাংশন ছিল, এখন হয়ে গেল কত ওয়াই এর ফাংশন, ইউ এর ফাংশন, সরি ইউ এর ফাংশন। তাহলে আগেরটা নির্ণয় করছিলাম এক্স এর মাধ্যমে, এখন নির্ণয় করলাম ইউ এর মাধ্যমে। আমাদের যখন অঙ্ক করব বা প্রোগ্রাম করব তখন কিন্তু এই সূত্রটা ব্যবহার করা আমাদের জন্য সুবিধাজনক। এইটা ব্যবহার করা, এই যে 2 নম্বর ইকুয়েশন ব্যবহার অতটা সুবিধাজনক না। তাহলে এই যে both 2 and 3 are known as Newton's or Newton gave this forward interpolation formula. তাহলে আমরা কতগুলো লেকচার করলাম এই পর্যন্ত? আমরা এই পর্যন্ত 14টা লেকচার শেষ করলাম। এখন আমরা 15 নম্বর লেকচার শুরু করব। তো এখন আমরা যেটা করব যে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নির্ণয় করব। সে একই লেখা লিখবেন। এফ অফ এক্স হচ্ছে এক্সাক্ট পলিনোমিয়াল, এই এত বিন্দুগুলোতে এত মান দেয়, তাহলে ফাই অফ এক্স আমরা ডিনোট করব যেটা n ডিগ্রি পলিনোমিয়াল হবে, কারণ n প্লাস 1 সংখ্যক মান আমাদের দেওয়া আছে, এবং ফাই অফ এক্স হচ্ছে ইন্টারপোলেটেড পলিনোমিয়াল, এবং এরা এত এত বিন্দুতে একই মান দেয়। আগের লেকচারের মতোই জাস্ট এখান থেকে এই পর্যন্ত। এখন এটাকে পলিনোমিয়ালটা ধরবেন। এখন পলিনোমিয়াল ধরার সময় একটা জিনিস খেয়াল করবেন, আগে আমরা করছিলাম কি বলেন তো, a নট প্লাস a1 ইন্টু এক্স মাইনাস এক্স নট। কারণ ফরওয়ার্ড ডিফারেন্সে কি উপর থেকে নিচের দিকে হিসাব করতে হয়, তাই না? আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সে কি করতে হয়, নিচের থেকে উপরের দিকে হিসাব করতে হয়। এখানে এক্স মাইনাস এক্স নট না লিখে আমরা লিখবো এক্স মাইনাস এক্স এন, তারপরে যে এক্স মাইনাস এক্স এন মাইনাস ইন্টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। এভাবে আস্তে আস্তে এক্স মাইনাস এক্স এন থেকে আস্তে আস্তে গুণ করতে করতে এক্স মাইনাস এক্স ওয়ান পর্যন্ত হবে, এক্স নট কিন্তু হবে না। খেয়াল করেন আগে কিন্তু এক্স মাইনাস এক্স এন কখনো এক্স এন টার্মটা ছিল না, আর এখন থাকতো না কোন টার্মটা, এক্স মাইনাস এক্স নট, এই টার্মটা থাকবে না। তাহলে পলিনোমিয়ালের প্যাটার্ন, যেটি প্যাটার্ন, সেই প্যাটার্ন একই রকম, কিন্তু পার্থক্য হয়েছে কোথায়? পার্থক্য হয়েছে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে উপর থেকে নিচে আসি তাই এক্স মাইনাস এক্স নট হিসাব করছিলাম, আর এখন এক্স মাইনাস এক্স এন থেকে হিসাব করবো, কারণ ব্যাকওয়ার্ডে আমরা নিচ থেকে উপরে যাই। আর এখানে দেখেন 1 নম্বরে এ নট এ ওয়ান এরা কফিসিয়েন্ট, এদের মান নির্ণয় করতে পারলে হয়ে যাবে। এখন কনসিডার করেন যে এক্স নট মাইনাস এক্স এন সমান যদি এইচ হয়, এক্স এন থেকে এক্স এন মাইনাস 2 করলে 2h হবে, তাহলে এক্স এন থেকে এক্স এন মাইনাস 3 বিয়োগ করলে 3h হবে, এইভাবে সো অন। তাহলে দেখেন আমরা প্রথমে হিসাব করছিলাম কি ফাই অফ এক্স নট হিসাব করছিলাম, তাই না? কারণ ফরওয়ার্ড উপর থেকে নিচে আসি, আর ব্যাকওয়ার্ডে কি নিচ থেকে উপরে যাই, তাহলে আমরা ফাই অফ এক্স এন থেকে, আমরা এখানে কি করছিলাম, ফাই অফ এক্স নট থেকে ফাই অফ এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত আসছিলাম, তাই না? আর এখন কি করবো, ফাই অফ এক্স এন থেকে ফাই অফ এক্স নট নো ফাই অফ এক্স ওয়ান পর্যন্ত যাব। তাহলে ফাই অফ এক্স নট এর মান কত হবে, ফাই অফ এক্স এন সমান ওয়াই এন হবে। কেন হবে? কারণ আমরা কিন্তু আগেই দেখিয়েছি যে আমাদের এফ অফ এক্স এই ফাংশনটা এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে আমাদের মান দেওয়া আছে এইগুলো, আর ফাই অফ এক্স এমন একটা ফাংশন যেগুলো এই বিন্দুগুলো দিয়ে যায় কিন্তু পুরা এফ অফ এক্স এর সাথে মিলে যায় না। তাহলে এই বিন্দুতে এফ অফ এক্স ওয়ান এর মানও যা, ফাই অফ এক্স ওয়ান এর মানও যা, এফ অফ এক্স টু এর মানও যা, ফাই অফ এক্স টু এর মানও যা, এখানে এফ অফ এক্স থ্রি, এখানে এফ অফ এক্স ফোর এর মানও যা, ফাই অফ এক্স ফোর এর মানও যা, কিন্তু মাঝখানে এই যে এই বিন্দুগুলোতে এফ অফ এক্স এর মান হবে এইটা, এটা হচ্ছে এক্সাক্ট মান, আর ফাই অফ এক্স এর মান হবে এইটা, এটা হবে অ্যাপ্রক্সিমেট মান অর্থাৎ ইন্টারপোলেটেড মান। ঠিক আছে? তাহলে এখন দেখেন ফাই অফ এক্স এন, ফাই অফ এক্স এন সমান কত, ওয়াই এন। তাহলে এখানে 1 নম্বর ইকুয়েশনে এক্স এন বসাই দিলে কত পাবো আমরা, এ নট। তাহলে এ নট ইজ ইকুয়াল টু এক্স এন, তাহলে এ নট এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখন পরে বসাবো কি, ফাই অফ এক্স এন মাইনাস ওয়ান সমান কত হবে, ওয়াই এন মাইনাস ওয়ান। তাহলে 1 নম্বরে এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বসাই দিলে এইটা পাবো। ঠিক আছে? তাহলে এইটার মান কত, এইটা সমান আস্তে আস্তে এ নট এর মান এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এইটা পাবো, এইটা সমানই তো ওয়াই এন মাইনাস ওয়ান, তাই না? এই যে ওয়াই এন মাইনাস ওয়ানটা একবারে আমরা এখানে বসাই দিচ্ছি, আর এইটার মান ক্যালকুলেট করে আমরা এইটা বসালাম, এইটার মান আবার এইটা পেলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে এ ওয়ান এর মান নির্ণয় করলাম এইভাবে। দেখেন এই জিনিসটা কি, ফার্স্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স,
তাহলে এখানে এখানে লিখে দিলাম। এরপর ফাই অফ এক্স এন মাইনাস টু নির্ণয় করলাম। ফাই অফ এক্স এন মাইনাস টু মানে কি ওয়াই এন মাইনাস টু, তাহলে ওয়াই এন মাইনাস টু একবারে আমরা লাস্টে বসাইছি। আপনারা কিন্তু লাইন বাই লাইন ক্যালকুলেট করবেন, আমি কিন্তু আগেই বলছি খাতায় কিন্তু লাইন বাই লাইন ক্যালকুলেট করবেন। পরের লাইনে ক্যালকুলেট করবেন কি ফাই এখানে 1 নম্বর ইকুয়েশনে x ইকুয়াল টু এক্স এন মাইনাস টু বসাই দিলে এইটা পাবেন, তাই না? তাহলে এইটাকে হিসাব করেন, এক্স নট এবং এ নট এবং এ ওয়ান এর মান এখানে বসাই দেন, এইটা এবং এইটা পাবেন। বাকিগুলো হিসাব করে এইরকম পাবেন, তাহলে সেটা ইজিক্যাল টু এত হবে, ইজিক্যাল টু এত হবে। তাহলে এইভাবে ক্যালকুলেট সিম্পলিফাই করলে এরকম হবে। তাহলে এ টু এর মান এটা নির্ণয় করবেন। এখন দেখেন এটা কিন্তু সেকেন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তাহলে এটার মান এখানে বসাই দেন। তাহলে ফাই এক্স এন মাইনাস থ্রি এর মান কত হবে ওয়াই এন মাইনাস থ্রি, তাহলে সেটি ইমপ্লাইজ করবে কতকে দেখেন 1 নম্বর ইকুয়েশনে x ইকুয়াল টু এক্স এন মাইনাস থ্রি বসাই দিলে এই যে এই টার্মটা পাবেন, ঠিক আছে? তাহলে এইটার মান কত হবে ওয়াই এন মাইনাস থ্রি। তাহলে এখানে এ নট এ ওয়ান এ টু এর মান বসাই দেন, এই যে এইগুলো বসাই দেন। আর এখান থেকে এই মানগুলো আমরা কি এই যে ধরে নিয়েছি কিন্তু আগেই, যে এই যে এরকম করে ধরে নিয়েছি, তাই না? তো তাহলে এই মানগুলো কত হয় আমাদের সেগুলো এই যে মাইনাস থ্রি এইচ মাইনাস টু এইচ, এখন মাইনাস হচ্ছে কেন? আগের বার দেখলাম শুধু এইচ হচ্ছে টু এইচ হচ্ছে, এখন মাইনাস হচ্ছে এখানে। আমরা ধরছিলাম কি এক্স এন মাইনাস এক্স এন মাইনাস থ্রি ইজিক্যাল টু কত ধরছিলাম থ্রি এইচ, তাই না? তাহলে এখন দেখেন উল্টাই দেন, এক্স এন মাইনাস থ্রি মাইনাস এক্স এন এর মান কত হবে মাইনাস থ্রি এইচ হবে। তাহলে বুঝতে পারছেন? কারণ এটি এক্স এন থেকে এক্স এন মাইনাস থ্রি কে বিয়োগ করলে যদি থ্রি এইচ পাই, তাহলে এখন এক্স এন মাইনাস থ্রি থেকে এক্স এন কে যদি বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি এইচ পাবো। তাহলে এখান থেকে আমরা এ থ্রি এর মান নির্ণয় করবো। দেখেন এইটা সমান হবে থার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখন সিমিলারলি আমরা কি পাবো এ ফোর, এখন সিমিলারলি লিখবেন কারণ এইভাবে তো সবগুলো নির্ণয় করা সম্ভব না, কারণ কতগুলো টার্ম আছে সেগুলো আমরা জানি না। কিন্তু অঙ্ক যখন করব, প্রবলেম সলভ যখন করব, তখন কিন্তু আমরা জানি যে কতগুলো এন এর মান কত হবে, তাই না? তখন কিন্তু আমরা জানি কতগুলো ডিফারেন্স আমার নির্ণয় করতে হবে, তখন কিন্তু আমরা সবগুলো এইভাবে বের করব। তখন কিন্তু সেই টেবিলের সাহায্য নেবো আমরা, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলের সাহায্য নিয়ে বের করব। তাহলে এ ফোর এইটা পাবো, তাহলে এ এন এর মান এইটা পাবো, এইভাবে বের করব। তাহলে এই যে এ নট থেকে এ এন এর মানগুলো 1 নম্বর ইকুয়েশনে বসাই দিলে এইটা পাবো, তাই না? তাহলে এই পর্যন্তই অ্যান্সার। যদি অপেক্ষাকৃত মার্ক বেশি থাকে তাহলে আগের নিয়ম ফলো করবেন। তাহলে এখানে কি আগে করছিলাম কি এক্স মাইনাস এক্স নট বাই এইচ মান ইউ ধরছিলাম, এখন ধরবো কি এক্স মাইনাস এক্স এন বাই এইচ মান ইউ, ঠিক আছে? দেন উই গেট এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান সমান কত পাই, এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান সমান কত এক্স এন মাইনাস এইচ না? কেন এইচ সেটা আমি এখানে দেখাচ্ছি। দেখেন দেখেন এক্স এন মাইনাস ওয়ান সমান যদি এইচ হয়, তাহলে এক্স এন এর মান কত হবে? এক্স এন এর মান হবে এই এক্স এন মাইনাস ওয়ান প্লাস এইচ, এটা ক্যালকুলেশন করেন দেখেন ওইটা পেয়ে যাবেন। তাহলে এইভাবে এটা পাবো, এইটাকে ক্যালকুলেশন করলে এটা হবে, যেহেতু এইটার মান ইউ ধরেছি তাহলে এটা হবে ইউ প্লাস ওয়ান। এইভাবে ক্যালকুলেট করতে করতে এভাবে ইউ প্লাস এন মাইনাস ওয়ান এইভাবে এই পর্যন্ত পেয়ে যাবেন, ঠিক আছে? সাবস্টিটিউটিং ইজ ভ্যালু ইন টু উই কি পাবো ফাই অফ এক্স সমান কত পেয়েছি। তাহলে এখানে যে মানগুলো আছে সেগুলো আগের দেখেন একদম আগের প্রবলেম, একদম আগের প্রবলেমের মতো করলে এই পর্যন্ত পাবো। তাহলে এইটা সমান আগে ছিল কি এক্স এর ফাংশন, এখন হচ্ছে কিসের ফাংশন এই যে ইউ এর ফাংশন, তাহলে কি অফ ইউ। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এখন কেন আগের মতো, আগের থেকে এখানে পার্থক্য কি? পার্থক্য আগে শুধু আমরা এক্স মাইনাস এক্স নট থেকে শুরু করছিলাম, এখন শুরু করছিলাম কোথা থেকে এক্স মাইনাস এক্স এন থেকে। আগে উপর থেকে নিচে নামছিলাম, এখন নিচ থেকে উপরে উঠছি। আর আগে কি ধরছিলাম আমি, আগে ধরছিলাম এক্স মাইনাস এক্স নট সমান ইউ, এখন ধরছি এক্স মাইনাস এক্স এন সমান ইউ, তাই না? এটাই শুধু পার্থক্য করে আমরা এটা পাবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পর্যন্ত আমরা
15টা লেকচার শেষ করলাম। আর এখন আমরা 16 নম্বর লেকচার শুরু করব। তো দেখেন এখানে আমাদের যেটা বলেছে, ইউজ নিউটনস ফর্মুলা ফর ফরওয়ার্ড ইন্টারপোলেশন। যখনই ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করবে, কখন? যখন এই যে ইন্টারভালটা দেওয়া আছে দেখেন, এখান থেকে শুরু করে এখানে যখন মান এখানে অর্ধেক করেন, এই মানটা হচ্ছে অর্ধেক মান, যখন এই পাশের কোনো মান নির্ণয় করতে বলবে তখন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করব, আর যখন এই পাশের কোনো মান নির্ণয় করতে বলবে তখন ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করব। ঠিক আছে? তাহলে এখানে ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন এস্টিমেট দি পপুলেশন অফ দি ইয়ার, এই যে 1905 সালের পপুলেশন বের করতে হবে ফ্রম দি গিভেন ডাটা। দেখেন এত সালে এত পপুলেশন, মানে প্রত্যেক সালের পপুলেশন এইভাবে দেওয়া আছে। তাহলে আমার নির্ণয় করতে হবে কত সালের? 1905। 1905 সাল কোথায় পাচ্ছে? এই যে এই দুইটার মাঝখানে। তাহলে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ব্যবহার করবো যে 1905 সালের পপুলেশন বের করতে। এখন কিন্তু আমাদের একটা জিনিস সুবিধা আছে, আমাদের পলিনোমিয়াল নির্ণয় করতে বলিনি। পলিনোমিয়াল নির্ণয় করতে বললে একটু বেশি পড়া লাগছে অঙ্ক। চলেন এখান থেকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করব। দেখেন এখানে ইয়ারকে আমরা এক্স ধরে নিচ্ছি, ইয়ার লিখেছি, পপুলেশন কি ওয়াই ধরেছি, এখানে পপুলেশন ধরেছি। তাহলে এটা কি? এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর। তাহলে কি ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এটা হবে ওয়াই ফোর। ঠিক আছে? কারণ আমার ডাটা দেওয়া আছে কয়টা? 1 2 3 4 5, 5টা ডাটা দেওয়া আছে। তাহলে আমার 60 ডিগ্রির পলিনোমিয়াল তৈরি করতে পারবো। তার মানে আমার 60টি ডিফারেন্স নিলেই হবে। তাহলে ডিফারেন্স তৈরি করেছে, দেখেন ফরওয়ার্ড ডিফারেন্স কি উপর থেকে নিচের দিকে যায়। এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে, এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে, এখান থেকে এইটা বিয়োগ করে এখানে, এখান থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছে। আর একটা ঘর ফাঁকা হয়ে গেল। তাহলে একটা ঘর সব সময় ফাঁকা থাকছে। এখন দেখেন সরি, উপর থেকে নিচের দিকে আসতে হবে। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে, 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 এই ঘরটা ফাঁকা হয়ে গেল, এটা সবসময় ফাঁকা থাকবে। আবার দেখেন এটা থেকে বিয়োগ করে এখানে লিখেছে, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখেছে, এই ঘরটা সবসময় ফাঁকা থাকবে। এখন 3 নম্বর ডিফারেন্স তৈরি হয়ে গেল। এখন 4 নম্বর ডিফারেন্স তৈরির সময় এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, আর এই ঘরটা ফাঁকা থাকবে। তাহলে আমরা কি পেলাম? সবগুলো পেয়েছি। তাহলে এইটা কত পেলাম? দেখেন এই যে নট, এটা উপরে একটা নটের ঘর, তাহলে এটা পেলাম ওয়াই নট, ডেল ওয়াই নট, ডেল স্কয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। আমাদের কিন্তু এই মানগুলোই লাগবে, যে ফার্স্ট রো এর মান লাগবে, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স লাগবে একদম লাস্ট রো এর মান। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট রো এর মানগুলো এখন কাজে লাগাবো। এখন দেখেন বাই নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা উই গেট ওয়াই অফ এক্স, এটা ওয়াই অফ এক্স না, এটা ওয়াই অফ ইউ। এখানে ভুল আছে, আপনারা ঠিক করে নেবেন। ওয়াই অফ ইউ ইজ ইকুয়াল টু, এই যে সূত্রটা লিখেছে। এখন আপনারা বলতে পারেন স্যার এখানে তো এন ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ছিল, এখন এন ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নেই কেন? এখন নেই কারণ হচ্ছে আমাদের কিন্তু আগে কিন্তু আমরা জানতাম না এন এর মান কত, কিন্তু এখন আমরা জানি এন এর মান কত। এন প্লাস ওয়ান সংখ্যক ডাটা আছে, তার মানে কি? দেখেন লাস্ট মান কত? নট, ওয়ান, টু, থ্রি, ফোর। তাহলে এন এর মান হচ্ছে আমার 4। তাহলে আমরা 4 পর্যন্ত জানি। তাহলে ওয়াই নট থেকে আস্তে আস্তে আমরা, সরি ওয়াই নট বলছি এখানে, ইউ থেকে আস্তে আস্তে ইউ মাইনাস ওয়ান, ইউ মাইনাস টু, এইভাবে ইউ মাইনাস থ্রি পর্যন্ত নিচ্ছে। অর্থাৎ প্রথমে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আস্তে আস্তে n ফ্যাক্টোরিয়াল। এখানে n এর মান যেহেতু 4, তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নেব, নিয়ে এটি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিয়েছি। দিয়ে হোয়ার ইউ ইজ ইকুয়াল টু, ইউ এর মান কত? x মাইনাস এক্স নট বাই 8। ওকে? এখন দেখেন আমরা x এর মান, x হচ্ছে আমার আননোন, x হচ্ছে এই 1905 সাল। তাহলে এখানে হিয়ার x ইজ ইকুয়াল টু 1905 সাল, x নট সমান এত। তাহলে h সমান কত আমাদের বলেন তো? h হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টটা কত? এই যে দেখেন এখানে প্রতি 10 বছরের ডিফারেন্স, প্রতি 10 বছরের ডিফারেন্স কিন্তু এগুলো। তাহলে এখানে আমরা h এর মান ইনক্রিমেন্টটা আমরা 10 পেয়ে গেছি এখানে, তাই না? তাহলে u এর মান কত পাবো? এই যে u এর মান, তাহলে x এর মান, x নট এর মান, h এর মান বসাই দেন, বসাই দিয়ে u এর মান পাবো 1.4। আর দেখেন y নট পেয়েছি কত? y ডেল y নট, ডেল স্কয়ার y নট, ডেল কিউব y নট, ডেল টু দি পাওয়ার 4 y নট। আমরা কি বলছিলাম? এই যে ফার্স্ট রোটা আমরা কাজে লাগাবো। তাহলে এই মানগুলো আমাদের এখন কাজে লাগবে। নিয়ে ফ্রম 1 উই গেট, তাহলে এই যে যত মান আমরা পেয়েছি সেই মানগুলো আমরা 1 নম্বরে বসাই দেব।
বসাই দিলে দেখেন এই মানটা পাবো। এখন ক্যালকুলেশন করলে এটা পাবো। এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি লিখতে হবে, কারণ এটা এক্সাক্ট মান না, অ্যাপ্রক্সিমেট ইন্টারপোলেটেড মান। তাহলে দাস দি পপুলেশন অফ 1905 সালের পপুলেশন এত, এটা অ্যান্সার। তাহলে এইভাবে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের এই পর্যন্তই, 16 নম্বর লেকচার শেষ হলো। এখন আমরা 17 নম্বর লেকচার শুরু করব। তাহলে 17 নম্বরে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করব। এখানে আমাদের দেখেন টেবুলেটেড মান দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা মান দেওয়া আছে। আটটা মান দেওয়া আছে মানে কি, এন এর মান কত হবে? এন এর মান দেখেন, নট, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এন এর মান হচ্ছে আমার 7, তাই না? তাহলে 7টা ডিফারেন্স নিলেই আমার হয়ে যাবে। কিন্তু এখানে দেখবেন আমি 4টে ডিফারেন্স নিয়েছি। আপনি বলতে পারবেন স্যার এক্স টু দি পাওয়ার 7 কেন নির্ণয় করেননি? কেন নির্ণয় করেনি সেটা অঙ্ক করতে গেলেই বুঝতে পারবেন। আর এখানে কিন্তু একটা কাজ বেশি করতে পেরেছে। এখানে কি বলছে, আগে পলিনোমিয়াল নির্ণয় করতে পেরেছে, তারপরে 7.5 এ মান নির্ণয় করতে পেরেছে। যাই দেখেন তো 7.5 কি লাস্টের দিকে আছে না? 7.5 আছে এই জায়গাটাই, মানে লাস্টের দিকে। তাহলে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নেব। তাহলে এখন ব্যাকওয়ার্ড টেবিল তৈরি করতে কিভাবে দেখেন, এখানে এক্স এর মান নির্ণয় লিখেছি, এখানে এফ অফ এক্স এর মান লিখেছি। লিখার পরে ব্যাকওয়ার্ড ডিফারেন্স কিভাবে নির্ণয় করতে হয়, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে হয়, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে হয়, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে হয়। আর এইটা থেকে বিয়োগ করতে হয় কোনটা বলেন তো? এটা থেকে বিয়োগ করতে হয় এই যে এইটা, বিয়োগ করে এখানে লিখতে হয়। আর এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে হয়, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে হয়, আর এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখতে হয়। আর উপরের ঘরটা সবার জন্য ফাঁকা থেকে যাবে। অনুরূপ ভাবে এইটা থেকে বিয়োগ, এইটা বিয়োগ করে এইটা, 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 তারপরে কি হবে, এটা থেকে বিয়োগ হবে কার, এইটার বিয়োগ হয়ে এখানে লিখতে হবে। লিখে এটা থেকে এটা বিয়োগ করে এখানে, এটা থেকে এটা বিয়োগ করে এখানে, আর এই ঘরটা ফাঁকা হয়ে যাবে সবার জন্য। অনুরূপ ভাবে দেখেন, এইটা থেকে বিয়োগ করে এখানে, এই যে বিয়োগ করবো এইভাবে, তাহলে এইটা বিয়োগ করব এইটা থেকে করে এখানে লিখবো, তাই না? তাহলে আবার এইটা বিয়োগ করবো কোনটা থেকে বলেন তো? এই যে এইটা থেকে, এটা থেকে বিয়োগ করে এখানে লিখবো। আর এইটা থেকে, তার মানে এইটা থেকে বিয়োগ করবো এইটা করে এখানে লিখবো। লিখে উপরের এই ঘরটা সবার জন্য ফাঁকা হয়ে যাবে। এখন দেখেন, যখনই আমরা 3 নম্বর ডিফারেন্স নির্ণয় করেছি সবগুলো কি ক্ষয় হয়ে গেছে, তাই না? সবগুলো ক্ষয়। 4 নম্বর ডিফারেন্স নির্ণয় করার সময় কি, এইটা থেকে যখন এটা বিয়োগ করবো 0, এটা থেকে যখন এটা বিয়োগ করবো 0, অনুরূপ ভাবে সবগুলো 0 হয়ে যাবে আর এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। এখন 4 নম্বর ডিফারেন্সে যখন সবগুলো 0 হয়ে গেছে, 5 নম্বর ডিফারেন্সে কি, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0, আর এই ঘরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। এখন তো সবগুলোই 7 পর্যন্ত ডিফারেন্স, মানে ডেল টু দি পাওয়ার 7 দিলেও সেই 0 হয়ে যাবে। এই জন্য আমরা ডেল টু দি পাওয়ার 7 আর নির্ণয় করে নিই। আর যেখানে 0 হয়ে যাচ্ছে কোথায়, ডেল টু দি পাওয়ার 4, এই ডেল টু দি পাওয়ার 4 পর্যন্তই আমরা নির্ণয় করেছি, কারণ বাকিগুলো সব 0 আমরা এখানে বুঝতে পারছি। এখন বাই নিউটন গেগরিস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা লিখে দেন। লিখে এখানে 1 নম্বর লেখেন, এখানে দেখেন ডেল স্কয়ার এফ অফ কি x8, তার মানে কি, এইটা মানে কি, এইটা মানে কি y7। এখানে কিন্তু একটা জিনিস আমরা ভুল করেছি, ভেরি ভেরি ভুল করেছি। এটা কি x এর মান 8, কারণ কি এটা হচ্ছে x0, x1, x2, x3, এভাবে x7। তাহলে এটা সবাই 7 করে নেবেন, এটা ভুলটা ঠিক করে নেন, এটা 7 করে নেবেন। x8 হবে না, x7 হবে, x7 হবে, ঠিক আছে? প্লাস ডট 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 দিয়েছি কেন, এটাও কিন্তু একটা বড় ভুল। তারপর একটা আপনারা লিখবেন কত, প্লাস ইউ, ইউ প্লাস 1, ইউ প্লাস 2, ইউ প্লাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল
4 to the power f of x7 এইভাবে ডট ডট দিয়ে এখানে কয়টা টার্ম লিখবেন তাহলে বলেন তো? এইভাবে 4 ফ্যাক্টোরিয়াল খালি এভাবে প্লাস 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আপনাদের যেতে হবে। তাহলে এখানে কিন্তু আমার একটু ভুল হয়েছে, এই যে এখানে যে ডট ডট দিয়েছি এই ডট ডট কিন্তু আপনারা ভুলেও দেবেন না, দিলেই কিন্তু মার্ক কাটা যাবে। তাহলে আপনাদের দিতে হবে কত পর্যন্ত? এইভাবে প্লাস এই যে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাবে, কারণ আগের বার আমরা কিন্তু দেখাইছি, দেখেন আগের বার রো ছিল আমাদের কতগুলো, সরি আগের বার আমাদের রো ছিল 5টা, অর্থাৎ x0 থেকে x4 পর্যন্ত। তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যতগুলো টার্ম নেওয়ার দরকার, যতটা টার্ম নিলে 4 ফ্যাক্টোরিয়াল আছে ততগুলো টার্ম নিচ্ছি। তাহলে এখন আমাদের এই টেবিলে দেখেন n এর মান কত? 7। এই নট থেকে শুরু হয়েছে, নট থেকে শুরু হয়ে 7 পর্যন্ত এসেছে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল হওয়া পর্যন্ত যতগুলো টার্ম লাগবে ততগুলো টার্ম নিয়ে তারপরে 1 নম্বর ইকুয়েশন দেবেন, ঠিক আছে? যে হোয়ার u ইজ ইকুয়াল টু x মাইনাস x7, ঠিক আছে? এটা ভুল হয়েছে, x মাইনাস x7 বাই 8 হবে। খালি x7 এর মান কত? x7 এর মান 8। আর আমরা কি বলছিলাম যে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল যখন তৈরি করছিলাম তখন আমরা উপরের রোটাকে কাজে লাগিয়েছিলাম, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল যখন তৈরি করব তখন আমরা একদম লাস্টের রোটাকে কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে h ইজ ইকুয়াল টু 1। কেন h ইজ ইকুয়াল টু 1? দেখেন 1 পরে 2, 1 2 3 4, এইভাবে এক এক করে পার্থক্য না, তাহলে h এর মান হয়ে যাবে আমাদের এখানে 1, আর x টু দি পাওয়ার 4 এটা বাদ দেন, এটা 7 হবে, ঠিক আছে? এখন দেখেন এটা 7 হবে, এটা 7 হবে, এটা 7 হবে, and del 1 f of x7 ইজ ইকুয়াল টু কত পেয়েছেন? 169, 169 লিখবেন। ডেল 2 এখানে তো 1 লিখতে হয় না, তাই না? ডেল 1 হলে 1 লিখতে হয় না। ডেল 2 f of y7 সরি x7 ইজ ইকুয়াল টু কত পেয়েছে? 42, এখানে 42 লিখবেন। আর y7 এর মান কত পেয়েছি? অর্থাৎ f of x7 এর মান পেয়েছি আমরা 512, এটা লিখবেন। তাহলে এইভাবে ডেল কিউব f of x7 এর মান কত পেয়েছি আমরা? 6, সেই 6 লিখবেন। তাহলে আপনাদের এক্সট্রা কাজ কি? এখানে দেখেন আমি কিছু জিনিস স্কিপ, মানে আমার ভুল হয়েছে নোট করার সময়, সেগুলো আপনারা শুধরে নেবেন। এখানে ডেল 4 f of x7 আছে, ডেল 5 f of x7, ডেল 6, এভাবে ডেল 7 f of x7 এর মান দেওয়া আছে। তাহলে f of x7, ডেল f of x7, ডেল স্কয়ার f of x7, ডেল কিউব f of x7 এর মান কত কোথায় সেগুলো লিখে নেবেন। লিখে নিয়ে দেখেন x এর মান আমরা কত জানি? এখানে x এর মান কিন্তু আমরা জানি 7.5, কিন্তু x এর মান আমরা এখানে বসাবো না। আগের অঙ্কে কিন্তু x এর মান বসাই দিচ্ছিলাম, কিন্তু এখন কেন বসাবো না? কারণ এখানে আবার লিখবেন and x is equal to 7.5, এটাও লিখবেন। আগের অঙ্কটা দেখবেন, খাতায় যখন করবেন তখন আগের অঙ্কটা দেখবেন, আগের অঙ্কের সাথে মিলিয়ে এই অঙ্কটা করবেন, নিয়ম ফলো করবেন এই অঙ্কের নিয়ম। আর যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা 1 নম্বর নিয়ম থেকে ফলো করবেন, কারণ আমরা এখানে কিছু জিনিস আমি নোট করার সময় কিছু জিনিস ভুল করেছি, সেই ভুলগুলো আপনারা শুধরে নেবেন। আর এই ভিডিওটা বারবার দেখবেন, দেখলে এই ভুলটা আপনারা শুধরে নিতে সক্ষম হবেন বলে আমি আশা করছি। তাহলে এখন x এর মান x ইজ ইকুয়াল টু x 7.5 এখানে বসাবো না কেন? কারণ আমাদের প্রথমে পলিনোমিয়াল নির্ণয় করতে বলা হয়েছে, তারপরে আমাদের সেখান থেকে মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে x7 এর মান বসাবো, h এর মান বসাবো, বসালে u এর মান পাবো কত? x মাইনাস 8 পাবো। তাহলে u এর মানগুলো এই 1 নম্বরে বসাই দেবো। 1 নম্বরে বসাইলে এই পলিনোমিয়ালটা নির্ণয় করবো। পলিনোমিয়ালটা নির্ণয় হবে f of x সমান কত হবে? x কিউব। তাহলে which is the required approximated polynomial, এটা একটা অ্যান্সার। এটা কিন্তু অবশ্যই লিখতে হবে approximated polynomial, এক্সাক্ট পলিনোমিয়াল না।
তাহলে এখানে এক্স এর মান কত? এক্স এর মান 7.5, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7.5 বসাই দেন, 7.5 হোল কিউব। তাহলে এইটা হবে আমাদের নির্ণয় মান। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7.5 এ ওয়াই এর মান হবে 8 এ, এটা হবে অ্যাপ্রক্সিমেটলি এ পি পি আর ও এক্স আই অ্যাপ্রক্সি এম এ টি এল ওয়াই অ্যাপ্রক্সিমেটলি। এই কথাটাও কিন্তু আমি মিস্টেক করে গেছি, অ্যাপ্রক্সিমেটলি লিখবেন, লিখে তারপরে অ্যান্সার লিখবেন, নাহলে কিন্তু মার্ক কাটা যাবে। তাহলে দেখেন আমাদের মূল পার্থক্য কি, আগের অঙ্কে আমাদের যেহেতু এক্স এর পলিনোমিয়াল নির্ণয় করতে বলেনি, সরাসরি এক্স এর মান নির্ণয় করতে বলেছে, এক্স ইকুয়াল টু 1905 সালে মান নির্ণয় করতে বলেছিল। তাই আমরা এখানে এক্স এর মান একবার 1905 দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এই এফ অফ 1905 নির্ণয় করছিলাম। দেখেন আগের অঙ্কটা দেখেন, তাই দেখেন ওয়াই অফ 1905 আমরা একবারে নির্ণয় করে ফেলেছি। কিন্তু এখানে দেখেন আমাদের আগে পলিনোমিয়াল নির্ণয় করতে বলেছে। তাহলে পলিনোমিয়ালটা হবে কত? এখানে দিয়ে দিচ্ছি পলিনোমিয়ালটা হবে এফ অফ এক্স। তাহলে পলিনোমিয়ালটা এক্স, কারণ আমাদের আগে পলিনোমিয়াল নির্ণয় করতে হবে, তাহলে এক্স এর মান 7.5 আমরা আগেই বসাবো না, এক্স কে এক্স রেখে দেবো, রেখে দিয়ে আমরা এই পলিনোমিয়ালটা নির্ণয় করব। নির্ণয় করে এই পলিনোমিয়ালে এক্স এর মান 7.5 বসাবো, বসালে আমরা যে কোনো মান পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা 17টা লেকচার শেষ করলাম, তাই তো? তাহলে এখন আমরা 18 নম্বর লেকচার শুরু করব। তো 18 নম্বর লেকচারে আমরা করব ড্রাইভ ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা কিন্তু আগেই বলছিলাম ল্যাগ্রেঞ্জ ফর্মুলা কখন ব্যবহার করি, যখন এই যে এক্স নট এক্স ওয়ান এক্স টু এই যে মানগুলোর মান যখন ইকুই ডিস্টেন্স হয় না। যেমন একটা মান এখানে আছে, এখান থেকে এক ঘর পর একটা মান আছে, ঠিক আছে, তারপর মনে করেন 2 ঘর পরে আর একটা মান আছে, তারপরে আবার 1 ঘর পর একটা মান আছে, আবার 3 ঘর পর একটা মান আছে, আবার 2 ঘর পর একটা মান আছে, আবার 1 ঘর পর একটা মান আছে। তাহলে এই যে পরপর দুইটা পার্থক্য গুলো কিন্তু সমান না, তাহলে তখন আমরা ল্যাগ্রেঞ্জ ব্যবহার করবো। আবার যদি সমান হয় এই পার্থক্যটা, তখন আমরা ল্যাগ্রেঞ্জ ব্যবহার করতে পারবো। ল্যাগ্রেঞ্জ ছাড়াও নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা আছে, সেটা অপেক্ষাকৃত জটিল, ক্যালকুলেশন জটিল, এবং আপনারা বুঝতে পারবেন কিনা সেটাও একটা সন্দেহ আছে। কিন্তু নিউটন ডিভাইডেড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা অপেক্ষাকৃত আধুনিক এবং শক্তিশালী, তাই আমরা এখানে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাটাই শিখবো। চলেন মান ডিভাইড করে এখানে লেট y is equal to f of x, তার মানে f of x এক্সাক্ট একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n which gives the value f of x naught এত এত x, এই n প্লাস 1 সংখ্যক মান দেয়, তার জন্য x naught থেকে x n, এই n সংখ্যক n প্লাস 1 সংখ্যক n এর মানের জন্য এই পলিনোমিয়ালের n প্লাস 1 সংখ্যক মান আমরা পাই, তাই না? আর এই ভ্যালু গুলো মে অর মে নট ইকুইডিস্টেন্ট, তার মানে কি সমান দূরত্বে আছে, পরপর মানগুলোর মধ্যে পার্থক্য সমান অথবা সমান না। তাহলে যে পলিনোমিয়াল মে বি রাইট এন্ড আছে। এখন দেখেন আগের পলিনোমিয়াল থেকে এই পলিনোমিয়ালটা ভিন্ন হবে, তাহলে যেহেতু n প্লাস 1 সংখ্যক মান দেওয়া আছে, তাহলে আমরা n ডিগ্রির একটা পলিনোমিয়াল নির্ণয় করতে পারবো। আগে কি করছিলাম, প্রথম টার্মটা ছিল 0 ডিগ্রি, পরের টার্মটা 1 ডিগ্রি, তারপরের টার্মটা 2 ডিগ্রি, এইভাবে একদম লাস্টের টার্মটা ছিল n ডিগ্রি, তাই না? আর এখন যে পলিনোমিয়ালটা নেব তাদের প্রত্যেকটা টার্ম n ডিগ্রি। দেখেন এখানে দেখেন x1 থেকে xn পর্যন্ত কয়টা x আছে, n সংখ্যক n আছে, তাহলে গুণ করে দিয়ে x টু দি পাওয়ার n পাবো। এখানে দেখেন x নট থেকে xn পর্যন্ত আছে, তাহলে কি এখানে x আছে কয়টা বলেন তো, n প্লাস 1? কখনোই না। দেখেন x নট আছে, কিন্তু এখানে x মাইনাস x1, x মাইনাস x1 এই টার্মটা নাই, তাহলে কি এখানে x নট থেকে x n পর্যন্ত n সংখ্যক মানই আছে। অনুরূপ ভাবে এখানে লাস্টের টার্মটা দেখেন, এখানে x নট থেকে x n পর্যন্ত আছে, আসলে কিন্তু x n পর্যন্ত না, এখানে x মাইনাস x n মাইনাস 1 এই টার্মটা নাই। আর এখানে দেখেন x মাইনাস x n এই টার্মটা নাই, তাহলে এই সব জায়গায় কয়টা x গুণ আকারে আছে, n সংখ্যক n গুণ আকারে আছে। তাহলে এখানে প্রত্যেকটা টার্ম হবে x টু দি পাওয়ার n, প্রত্যেকটা টার্মের পাওয়ার হবে n। তাহলে এখন যে n ডিগ্রি পলিনোমিয়ালটা ধরবো সেটা এইভাবে হিসাব করব। এখন এই হিসাবটা দেখেন, ধরার নিয়ম হচ্ছে যখন আপনি a নট নেবেন তখন x মাইনাস x নট এই টার্মটা বাদ দিয়ে দেবেন, a1 যখন নেবেন তখন x মাইনাস x1 এই টার্মটা বাদ দিয়ে বাকি সব টার্ম গুণ আকারে লিখবেন। এইভাবে যখন an নেবেন তখন x মাইনাস x n এই টার্মটা বাদ দিয়ে বাকি যতগুলো x মাইনাস x নট থেকে x মাইনাস x
n মাইনাস ওয়ান যতগুলো টার্ম আছে সেই টার্মগুলো গুণ আকারে নেবেন, অর্থাৎ এ এর সাথে এ নট নিলে এক্স মাইনাস এক্স নট বাদ যাবে, এ এন নিলে এক্স মাইনাস এক্স এন বাদ যাবে। ঠিক আছে, এভাবে 1 নম্বর ইকুয়েশন দেন। তাহলে এখানেও আমাদের মূল কাজ হবে এ নটের মান বের করা, সরি এ নট থেকে এ এন এর মান বের করা। হোয়ার এ আই, এটা কিন্তু আই, এ আই মানে কি আই এর মান তো একাধিক, তাই এ আই গুলোর আর কনস্ট্যান্ট টু ফাইন্ড দি ভ্যালু অফ এ আই, মানে এ আই গুলোর মানগুলো বের করার জন্য পুট এক্স ইকুয়াল টু এক্স নট বসাবো একবার, তাহলে এ নট এর মান বাড়াবে, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান বসাবো, এ ওয়ান এর মান বাড়াবে, এভাবে এক্স ইকুয়াল টু এক্স এন বসালে এ এন এর মান বাড়াবে ইন ওয়ান টু সাকসেসিভলি উই গেট। তাহলে এভাবে 1 নম্বর ইকুয়েশনে এক্স এর মান এইগুলো আস্তে আস্তে বসালে আমরা কি পাই সেগুলো চলেন দেখি। তো প্রথমে এক্স ইকুয়াল টু এক্স নট বসাই দেন, ধরে রাখেন এই টার্ম এই টার্ম এই টার্ম সবগুলো জিরো হয়ে যাবে, বাকি থাকবে কি শুধু এ নট এর এই টার্মটা বাকি থাকছে। তাহলে এখানে দেখেন তাহলে এফ অফ এক্স নট সমান এ নট ইনটু এত পাচ্ছি, তাহলে এ নট এর মান কত পাবো, এ নট সমান এটা পেয়ে যাবো। সিমিলারলি এ ওয়ান কত পাবো, এ ওয়ান মানে কি দেখেন শুধু এই টার্মটা বাকি থাকবে, আর এই টার্ম সব টার্ম জিরো হয়ে যাবে, শুধু এই টার্মটা বাকি থাকবে এই টার্মটা। তাহলে এইভাবে দেখেন সিমিলারলি মানে কি, তাহলে এ এফ অফ এক্স ওয়ান সমান হবে তো এ ওয়ান ইন্টু এত, অর্থাৎ এত ইজ ইকুয়াল টু এ ওয়ান ইন্টু এত হবে। তাহলে এ ওয়ান এর মান কত পাবো, এ ওয়ান এর মানে এত পাবো। তাহলে এ টু যখন এফ অফ এক্স টু বসাবো তখন আমরা কত পাবো, যদি এই টার্মটা বাদে বাকি সবগুলো ভ্যানিশ হয়ে যাবে, তাই না, এখানে এই টার্মটা পাবো, এ টু এর মান পাবো এইটা। তাহলে এখন দেখেন সিমিলারলি আমরা যখন এক্স ইকুয়াল টু এক্স এন বসাবো তখন দেখেন এক্স ইকুয়াল টু এক্স এন বসালে শুধু এই টার্মটা আমাদের থাকবে, আর বাকি সবগুলো টার্ম দেখেন এখানে দেখেন এক্স ইকুয়াল টু এক্স এন, এটার মান যদি এক্স এন হয় এক্স এন মাইনাস এক্স এন জিরো হয়ে যাবে, জিরো দিয়ে গুণ করলে সবকিছু জিরো। এখানেও এক্স এন বসালে জিরো হয়, সব জিরো হয়ে যায়। এখানে এক্স এন বসালে এক্স ইকুয়াল টু এক্স এন বসালে এই টার্মটা জিরো হয়, সব জিরো হয়ে যায়, শুধু থাকে কি এই টার্মটা। তাহলে এই টার্মটা, তাহলে এখান থেকে এ এন এর মান নির্ণয় করবো, এটা হয়ে যাবে এ এন এর মান। তাহলে এই এ নট থেকে এন এর মানগুলো 1 নম্বরে বসালে এফ অফ এক্স সমান এই যে এটা পাই, মানগুলো বসাই দেন। তাহলে হুইচ ইজ দি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা অঙ্ক করব। এই ফর্মুলার একটা বিশেষ জিনিস দেখেন, এটা কিন্তু বারবার মনে রাখবেন, মনে রাখার জিনিস কি, যখন এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু এইভাবে ডট 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 এফ অফ এক্স এন পর্যন্ত যাবেন, যখন এফ অফ এক্স নট নেবেন তখন দেখেন এখানে এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স টু এইভাবে সবগুলো গুণ করবেন, এক্স নট এর সাথে এক্স ওয়ান গুণ মাইনাস করবেন, এক্স টু মাইনাস করবেন, আর উপরে থাকবে কি এক্স নট এর জায়গায় থাকবে এক্স। ঠিক আছে, এবার দেখেন যখন এফ অফ এক্স ওয়ানে আসবেন তখন উপরে থাকবে কি এক্স এর সাথে এক্স নট বিয়োগ করবেন, এক্স টু বিয়োগ করবেন, শুধু এক্স ওয়ান বিয়োগ করবেন না, যেহেতু এখানে আগে যেমন কি দেখছিলেন, আগে যদি এ নট থাকে এক্স মাইনাস এক্স নট বাদ দিচ্ছিলাম, এ ওয়ান থাকলে এ ওয়ান এর সাথে এক্স মাইনাস এক্স ওয়ান বাদ দিচ্ছিলাম, এ এন থাকলে এক্স মাইনাস এক্স এন এই টার্মটা এখানে লিখছিলাম না, তাই না। তাহলে এখন দেখেন যখন এফ অফ এক্স ওয়ান হবে তখন এক্স মাইনাস এক্স ওয়ান টার্মটা এখানে লিখবো না, ঠিক আছে, আর নিচে লিখবেন তুই এক্স এর জায়গায় এক্স ওয়ান বসিয়ে দেবেন। এক্স টু যখন লিখবেন তখন দেখেন উপরে সবগুলো টার্মই লিখবেন, শুধু এক্স মাইনাস এক্স টু টার্মটা লিখবেন না, আর এই এক্স এর জায়গায় এক্স টু বসাই দিয়ে নিচের টার্ম লিখে দেবেন। এক্স এন কখন লিখবেন, শুধু এক্স মাইনাস এক্স এন টার্মটা লিখবেন না, বাকি সবগুলো লিখবেন, আর নিচে লিখবেন কি এক্স এর জায়গায় এক্স এন বসাবেন, এক্স এর জায়গায় শুধু এক্স এন বসাবেন, এটা কিন্তু মনে রাখার নিয়ম। তাহলে এই পর্যন্ত আমাদের কয়টা লেকচার হচ্ছে, এই পর্যন্ত আমাদের 18টা লেকচার শেষ হচ্ছে। তাহলে এখন আমরা 19 নম্বর লেকচার শুরু করব। দেখেন এখানে বলছে ইউজ ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা টু ফাইন্ড এফ অফ এক্স ইউজিং দি ফলোইং টেবিল এন্ড হেন্স ফাইন্ড এফ অফ এত। তাহলে নিউটন ফরওয়ার্ডে কিন্তু আমাদের দেখেন যদি একবারে এই 3.5 এফ অফ 3.5 বের করতে বলতো আমাদের কোনো সমস্যাই ছিল না, একবার উত্তর দাঁড়াইতো, কিন্তু এখন প্রথমে আমাদের বলছে কি এফ অফ এক্স প্রথমে নির্ণয় করতে হবে, এবং সেখানে এক্স ইকুয়াল টু 3.5 বসে এই এক্স ইকুয়াল টু 3.5 এ এফ অফ
3.5 এর মান কত সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্সের যে প্রবলেমটা করছিলাম অনেকটা সেরকম। এখন দেখেন তো আমাদের এক্স এর মান কতগুলো আছে, এটা নট এর মান, এটা 1 এর মান, এটা 2 এর মান, এটা 3 এর মান। তাহলে আমরা এখানে দেখেন, এখানে এফ অফ এক্স এর মান কত পর্যন্ত যায়, এন পর্যন্ত যায় না? তাহলে এখন কত, নট মানে কি, আপনারা কিন্তু যখন এই ইন্টারপোলেশন করবেন, যতক্ষণ ইন্টারপোলেশন করবেন নিউমেরিকে, তখন কিন্তু আপনারা 1 থেকে গুণা শুরু করবেন না। আমরা স্বভাবত কি 1 থেকে গুণা শুরু করি, কিন্তু ইন্টারপোলেশন করার সময় নিউমেরিক্যাল অ্যানালাইসিসে নট 0 থেকে শুরু হয়, 0 1 2 এইভাবে গুনতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এফ অফ এক্স থ্রি পর্যন্ত টার্মগুলো নেব। এফ অফ এক্স এন না নিয়ে আমরা এফ অফ এক্স এর মান হবে কত, এফ অফ এক্স থ্রি। এফ অফ এক্স থ্রি, এফ অফ এক্স নট হবে, এফ অফ এক্স ওয়ান হবে, এভাবে এফ অফ এক্স টু হবে, এভাবে এফ অফ এক্স থ্রি, এই পর্যন্ত টার্ম নেব। তাহলে এই টার্ম নেওয়ার সময় কত করবো, তাহলে এক্স থ্রি পর্যন্ত লাস্ট টার্ম দেখেন, এখানে কিন্তু এক্স মাইনাস এক্স নট নিয়ে নিই, তাই এভাবে গুণ করেছে এক্স মাইনাস থ্রি পর্যন্ত। এখানে এক্স মাইনাস ওয়ান নিয়ে নিই, এক্স মাইনাস থ্রি পর্যন্ত গুণ করেছে, এক্স মাইনাস টু নিয়ে নিয়ে এই জায়গায় দেখেন, এভাবে এক্স নট থেকে এক্স মাইনাস থ্রি পর্যন্ত গুণ করেছে। এখানে এক্স থ্রি নেবে না, তাহলে এক্স নট থেকে এক্স টু পর্যন্ত গুণ হবে, কারণ কি এক্স মাইনাস এক্স থ্রি নেবো না। আর নিচে দেখেন নিয়েছে কত, এখানে টু, যেহেতু টু আছে এখানে এক্স এর জায়গায় এক্স টু বসে, এখানে দেখেন থ্রি আছে তাই এক্স এর জায়গায় এক্স থ্রি বসিয়েছে, এক্স এর জায়গায় এক্স থ্রি বসিয়েছে। উপরেও দেখেন কি অনুরূপ, এখানে যেহেতু ওয়ান আছে তাই এক্স এর জায়গায় এক্স ওয়ান বসিয়েছে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমাদের যদি পলিনোমিয়াল নির্ণয় না করতে বলতে, আমরা এখানে একবারে 3.5 বসিয়ে দিতাম, দিয়ে কি এক্স এর জায়গায় 3.5 বসিয়ে দিলে কি আমরা একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু আমরা তা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের পলিনোমিয়াল নির্ণয় করতে হবে। এখন দেখেন এক্স নট এর মান এত, এইভাবে এক্স থ্রি এর মান এত, তাহলে এফ অফ এক্স নট এই মানগুলো এত আমাদের দেওয়া আছে, এই মানগুলো এখানে বসাই দেন। এখানে 1 নম্বর দিলে ইচ্ছা করলে 1 নম্বর দিতে পারেন, 1 নম্বরে বসাই দেন, দিয়ে ক্যালকুলেশন করেন, করলে দেখেন এরকম একটা পলিনোমিয়াল, হুইচ ইজ দি রিকোয়ার্ড ফর্ম অফ এফ অফ এক্স, এটা অ্যান্সার। অতএব এফ অফ 3.5 কত হবে, এত। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি লেখা, এ পি পি আর ও এক্স আই এম এ টি ই এল ওয়াই, অ্যাপ্রক্সিমেটলি। এটা না লিখলে কিন্তু মার্ক কাটা যাবে, দিয়ে তারপরে অ্যান্সার লিখতে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের 19টা লেকচার শেষ হলো। এখন দেখেন এই 19টা লেকচার শেষ করার মাধ্যমে কিন্তু আমরা ইন্টারপোলেশন শেষ করে ফেলেছি। এখন ইন্টারপোলেশন শেষ করার পরে আমরা যেটা করব নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, এবং তারপরে করব নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যখন করব, ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের কোনো প্রয়োগ নেই, আমরা নিউমেরিকই ইন্টিগ্রেশন করে দিতে পারবো। কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যখন করব, তখন আমরা কিন্তু ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের হেল্প নেব, নিয়ে তারপরে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা করব। অর্থাৎ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের পরে ডিপেন্ডেন্ট না হয়ে একাই সবকিছু করতে পারে, কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের হেল্প নেই, এটা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মতো অতটা স্বাধীন না। তাহলে এখন আমরা 20 নম্বর লেকচার করব, এবং এই 20 নম্বর লেকচারে আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা দেখবো। তো চলেন আমরা দেখে আসি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা আসলে কিভাবে করতে হয়। দেখেন নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে আসলে আমাদের কোন একটা বিন্দুতে মান নির্ণয় করতে হবে। দেখেন আমরা কি আগে কি করছিলাম বলেন তো, আগে যেটা করছিলাম সেটা এফ অফ এক্স একটা পলিনোমিয়াল নির্ণয় করছিলাম, তারপরে এফ অফ এক্স এ এফ অফ 2.5 একটা মান নির্ণয় করছিলাম। এখন করব কি, এফ অফ এক্স একটা পলিনোমিয়াল নির্ণয় করব, করে এফ প্রাইম অফ এক্স নির্ণয় করব, করে এফ প্রাইম অফ 2.5, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 2.5 এ এফ প্রাইম অফ এক্স এর মান কত সেটা নির্ণয় করব। এখন যখনই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করবেন তখনই এই পলিনোমিয়াল নির্ণয় বাধ্যতামূলক। কিন্তু ইন্টারপোলেশনের অঙ্কগুলো আমরা কি দেখেছি, যখন এফ অফ এক্স এর মান পলিনোমিয়াল নির্ণয় করতে বলতে করছি, আর না করলে একবারে এক্স ইজ ইকুয়াল টু যে মান দেওয়া থাকছে, যে মানে আমাদের ইন্টারপোলেশন করতে হবে, সেই এক্স এর মান কত বসিয়ে দিয়ে আমরা সরাসরি উত্তর পেয়ে যাচ্ছি। আর যদি পলিনোমিয়াল নির্ণয় করতে বলে, তাহলে এক্স এর মান আমরা না বসিয়ে এক্স কে এক্স রাখছি, রেখে একটা পলিনোমিয়াল নির্ণয় করছি, তারপরে সেখানে এক্স এর মান বসাই দিচ্ছি, বসাই দিয়ে ওই বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু অত বিন্দুতে আমরা সেই পলিনোমিয়ালের মানটা, মানে ইন্টারপোলেশন মানটা নির্ণয় করছি। কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে
অবশ্যই এফ অফ এক্স অর্থাৎ পলিনোমিয়াল নির্ণয় করতে হবে, তারপর সেই পলিনোমিয়ালকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করে আমাদের যত বিন্দুতে মান আছে সেই মানটা ব্যবহার করবো। যে এখন আপনারা ফরওয়ার্ড ডিফারেন্স ব্যবহার করতে পারেন, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ব্যবহার করতে পারেন, ল্যাগ্রেঞ্জ ডিফারেন্স ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল ব্যবহার করতে পারেন। আপনারা এতক্ষণে যে তিনটে ইন্টারপোলেশন ফর্মুলা শিখলেন, তার মধ্যে কোনটা সহজ বলেন তো? সম্ভবত ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা সহজ। তাহলে আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যখনই করব আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করব। ওকে, তাহলে এখন আমাদের গিভেন মান দেওয়া আছে কতগুলো দেখেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা। কারণ কি আমরা আমরা ভুল করছি, নট 1 2 3, মোট আমাদের নট থেকে 3 পর্যন্ত 4টা মান দেওয়া আছে। আমরা কেন নট থেকে গুনছি? কারণ নিউমেরিক কে আমরা সবসময় নট থেকে গুণা শুরু করি, নট মানে শূন্য থেকে গুণা শুরু করি, আমাদের গণনা শুরু হয় শূন্য থেকে। তাহলে আমাদের গিভেন দেওয়া আছে কত দেখেন তো? এক্স নট থেকে এক্স 3 পর্যন্ত দেওয়া আছে এবং করেসপন্ডিং এফ অফ এক্স এর মান দেওয়া আছে। এখন আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা থেকে আমরা কি পাই? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত পর্যন্ত নেব? এক্স নট, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এফ অফ এক্স থ্রি পর্যন্ত নেব, তাই না? তাহলে এখানে এই টার্মগুলো কত পর্যন্ত নেব? এক্স মাইনাস এক্স থ্রি পর্যন্ত নেব, বাদ যাবে এক্স মাইনাস এক্স ওয়ান। এখানেও তাই, এখানে বাদ যাবে এক্স মাইনাস এক্স ওয়ান, এখানে বাদ যাবে এক্স মাইনাস এক্স টু, এখানে বাদ যাবে এক্স মাইনাস এক্স থ্রি। আর দেখেন এক্স যেহেতু এখানে এক্স নট, এক্স এর জায়গায় শুধু এক্স নট বসাবো, নিচে এক্স ওয়ান বসাবো। এখানে কিন্তু একটু ভুল হয়েছে, এটা এক্স ওয়ান হবে, আপনারা ঠিক করে নেন। এটা এক্স ওয়ান হবে, আপনারা ঠিক করে নেন। অনুরূপ ভাবে এখানে দেখেন এক্স থ্রি আছে, তাই আমরা এক্স এর জায়গায় এক্স থ্রি বসাবো। এখানে এক্স টু আছে, তাই আমরা এক্স এর জায়গায় এক্স টু বসাবো। বসে এবার ক্যালকুলেশন করেন, করলে দেখবেন আমরা কিন্তু সম্পূর্ণ গুণ করে দেব না। কেন সম্পূর্ণ গুণ করে দেব না সেটা আপনারা চাইলে সম্পূর্ণ গুণ করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আপনারা এই মানগুলো এখানে গুণ করে রেখে দিতে পারেন, আবার এইভাবে গুণ আকারে প্রোডাক্ট আকারেও রেখে দিতে পারেন, অর্থাৎ আপনারা এটা সিম্পলিফাই করতে পারেন, আবার এভাবেও রেখে দিতে পারেন। তো আমি এখানে এইভাবে রেখে দিই, গুণ করে নিই, আপনারা গুণ করেও নিতে পারেন, আপনাদের যা ইচ্ছা। ঠিক আছে, এখন দেখেন আপনারা যদি গুণ করে নেন তাহলে এক্স কিউবের একটা পলিনোমিয়াল পাবেন, এক্স কিউব, তারপরে এইভাবে ডট ডট এভাবে একটা মানে 3 অর্ডারের একটা পলিনোমিয়াল পাবেন, মানে 3 পাওয়ার, মানে যে পলিনোমিয়ালের পাওয়ার হবে 3, সর্বোচ্চ ধাপ। তা আমি এখানে গুণ না করে রেখে দিয়েছি, আপনারা চাইলে গুণ করেও করতে পারেন। তো আপনারা কিন্তু খাতায় যখন পারবেন তখন আপনারা গুণ করে নিতে পারেন। এরপরে দেখেন আমি কি করছি, যখন এটি এফ প্রাইম অফ এক্স যখন নির্ণয় করেছি, তখন এটা কি, এটাকে আমি ইউ ধরেছি, এইটাকে ভি ধরেছি, ইউ ভি, আর এটাকে ডাব্লিউ ধরেছি। তাহলে ডি ডি এক্স অফ ইউ ভি ডাব্লিউ এই সূত্রে আমি ফেলে দিয়েছি। তাহলে ইউ এবং ভি কে বাইরে রেখে ডাব্লিউ কে ডিফারেন্সিয়েশন করলে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে 1 গুণ করে দিলে সেটা মিলে যাবে, প্লাস ইউ এবং ডাব্লিউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করেছি, ভি এবং ডাব্লিউ কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করেছি। এখন এই ক্ষেত্রেও সেই অনুরূপ ভাবে ডিফারেন্সিয়েশন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে। আবার এই ক্ষেত্রেও তাই করেছি, এই ক্ষেত্রেও আমি সেই একই পদ্ধতি অনুসরণ করেছি, আর এই ক্ষেত্রেও আমি সেই একই পদ্ধতি অনুসরণ করেছি। ঠিক আছে, তো এইভাবে ডিফারেন্সিয়েশন করেন, করে এই পর্যন্ত রেখে দিলেন। এখন আপনারা যদি এটাকে একবার সিম্পলিফাই করে নিতেন, তাহলে এফ প্রাইম অফ এক্স এর মান এইভাবে প্রোডাক্ট আকারে না থেকে সিম্পলিফাই একটা মান পেয়ে যেতেন। তাহলে এখানে দেখেন এফ প্রাইম অফ এক্স এর জায়গায় এক্স ইজ ইকুয়াল টু 2.5 বসাই দেন, বসাই দিলে এবার ক্যালকুলেশন করলে এটার উত্তর হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে এ সি পি আর ও এক্স আই এম এ টি ই এল ওয়াই অ্যাপ্রক্সিমেটলি না, এটা কিন্তু মার্কেটে নেব, এইভাবে লিখতে হবে। তাহলে এটা হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে এই পর্যন্ত আমরা 20টা লেকচার শেষ করলাম। আগামী টিউটোরিয়ালে অর্থাৎ চতুর্থ টিউটোরিয়ালে আমরা 21 নম্বর লেকচার থেকে শুরু করব, এবং 21 নম্বর লেকচার থেকে আমরা যেটা করব, আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কিন্তু এই একটা অঙ্কের মাধ্যমে শেষ করে দিলাম। ঠিক আছে, তা আপনারা যতগুলো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন হবে আপনারা করবেন।
এখন যদি আপনাদের বের করতে বলা হতো এফ ডাবল প্রাইম অফ 2.5, তখন কি করতেন? এই যে এফ প্রাইম অফ এক্স নির্ণয় করেছেন, তখন এফ ডাবল প্রাইম অফ এক্স নির্ণয় করতেন, অর্থাৎ এই যে আপনারা যে রাশিটা পেয়েছেন সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতেন। তো এইভাবে আমরা কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা কোনো মান নির্ণয় করতে পারি, যেখানে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা নিউমেরিক্যাল ইন্টারপোলেশনের সাহায্য নেয়। আবার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যখন করব তখনও দেখবেন যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনও নিউমেরিক্যাল ইন্টারপোলেশনের সাহায্য নিচ্ছে। কিন্তু এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা নিউমেরিক্যাল ইন্টারপোলেশনের সাহায্য নিয়ে সরাসরি মান দেয়, কিন্তু নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা নিউমেরিক্যাল ইন্টারপোলেশনের সাহায্য নিয়ে আবার ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের সাহায্য নিয়ে তারপরে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মান দেয়। ওকে, আর এরপরে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব নেক্সট টিউটোরিয়ালে, লেকচার গুলোতে। সেখানে আমরা গাউসিয়ান এলিমিনেশন পদ্ধতি আলোচনা করব, গাউস জ্যাকোবি ইটারেটিভ মেথডের মাধ্যমে কিভাবে সলিউশন করা যায়, গাউস সেডাল ইটারেটিভ মেথডের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেগুলো দেখবো। এবং সেখানে অ্যাপ্রক্সিমেটলি আমাদের লেকচার থাকবে প্রায় 6টা মতো। তো আমাদের আজকের লেকচার দিয়েছি আমরা 11 থেকে 20 পর্যন্ত 10টা লেকচার দিয়েছি। এই 10টা লেকচারে আমরা 3 নম্বর টিউটোরিয়াল এখানে শেষ করছি।